তিনজনকে বরণ করে নিচ্ছেন সুকুমার দা, তাকে উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন। আটচালার পক্ষ থেকে সুকুমার দা কনিষ্ক ভট্টাচার্য দাদাকে তার উত্তরীয় দিয়ে বরণ করলেন। আসুন, হ্যাঁ, জোরে হাততালি। দাদাকে মেমেন্টো, কিছু মিষ্টান্ন এবং ফুল দিয়ে বরণ করলেন। অসংখ্য ধন্যবাদ সুকুমার দা, কনিষ্ক দাকেও ধন্যবাদ। এবার বরণ করে নেবেন সর্বাণীদিকে। সর্বাণী মুখোপাধ্যায় দিদিকে বরণ করে নিচ্ছেন তপন রায়চৌধুরী দা, উত্তরীয় দিয়ে বরণ করছেন, মিষ্টান্ন এবং মেমেন্টো ফুল দিয়ে বরণ করছেন। অসংখ্য ধন্যবাদ তপন দা, সর্বাণীদিকেও ধন্যবাদ। জোরে হাততালি হয়ে যাক। আমরা সর্বাণীদির গল্পও শুনবো এই পর্বে। এবার আমরা ডেকে নেব শশাঙ্ক দাকে। শশাঙ্ক দা উজ্জ্বল রায় দাদাকে বরণ করে নেবেন। এখন শশাঙ্ক গোস্বামী দাদা আমাদের উজ্জ্বল রায় দাদাকে বরণ করছেন, উত্তরীয়, মেমেন্টো, মিষ্টান্ন এবং গল্প স্বল্পের আটচালার লোগো ফুল দিয়ে। দুজনকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা আলোচকদের ডেকে নেব। 3 আলোচক আসবেন, তাদের আমরা বরণ করে নেব। আমরা ডাকবো ইন্দিরা মুখোপাধ্যায় দি, রাজীব কুমার ঘোষ এবং সন্দীপ রায় দাকে। 3 জনকে বরণ করে নেবেন। ইন্দ্রাণীদিকে ডাকছি আমরা। ইন্দ্রাণীদি আসুন, একটু বরণ করে নেবেন, আসুন। অরিন্দম দাকে আমরা ডাকছি এবং সুবীর দাকে ডাকছি, সুবীর মজুমদার দাকে ডাকছি। ইন্দ্রাণীদি বরণ করে নিচ্ছেন ইন্দিরাদিকে। ইন্দ্রাণীদি বরণ করছেন ইন্দিরাদিকে, খুব সুন্দর শোনাচ্ছে। মানসীদি সন্দীপ রায় দাকে বরণ করে নিচ্ছেন। অসংখ্য ধন্যবাদ মানসীদি। সন্দীপ দা বসুন। আলোচক রাজীবকে বরণ করে নিচ্ছেন কবি এবং গল্পকার সুবীর মজুমদার দা। আমরা এই পর্বে সর্বাণীদির গল্প আমরা শুনবো। সর্বাণী মুখোপাধ্যায়, প্রথমেই বলি সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায়ের মেয়ে সর্বাণী মুখোপাধ্যায় আমাদের মধ্যে আজ এসেছেন। সর্বাণীদিকে স্বাগত গল্প স্বল্পের আটচালায়। ওনার প্রথম লেখা বাবার প্রয়াণের পর উনি লিখেছিলেন কথা সাহিত্যে 1989 সালের জুন সংখ্যায়। এরপর উনি অসংখ্য উপন্যাস, গল্প, ফিচার লিখে চলেছেন। আনন্দবাজার, কথা সাহিত্য, শারদীয়া বর্তমান, শারদীয়া প্রতিদিনে উনি লিখেছেন আমার লেখার প্রেরণা আমার মা মমতা মুখোপাধ্যায় এবং সাহিত্যের উত্তরাধিকার সূত্র আমার বাবা সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায়। কলকাতা ইউনিভার্সিটি থেকে জার্নালিজম নিয়ে MA-তে ফার্স্ট, বিভিন্ন এডুকেশনাল ইনস্টিটিউশনে, বিশ্ববিদ্যালয়ে উনি আমন্ত্রিত লেকচারার। আজ আমাদের গল্প স্বল্পের আটচালায় সর্বাণী মুখোপাধ্যায়কে পেয়ে আমরা গর্বিত, আমরা ধন্য। আজ আমরা সর্বাণী মুখোপাধ্যায়ের গল্প শুনে নেব এবং ওনার গল্প যিনি আলোচনা করছেন আমাদের মধ্যে খুবই প্রখ্যাত উনি লেখিকা ইন্দিরা মুখোপাধ্যায়। ইন্দিরাদিকে আমরা সকলেই চিনি। আমার দুজনকেই আমাদের আটচালার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আজ আসার জন্য। নমস্কার। গল্প স্বল্পের আটচালাকে আমার ধন্যবাদ, শুভেচ্ছা ও অভিনন্দন এবং এখানে যারা রয়েছেন তাদের প্রত্যেককে আমার শ্রদ্ধা ও ভালোবাসা। শ্রোতা ছাড়া তো গল্প পড়া যায় না, সুতরাং লেখক শ্রোতা বা লেখক দর্শক তারা অবিচ্ছেদ্য অংশ একে অপরের। শুরু করছি আমার গল্পটি। এটি শারদীয় বর্তমান সংখ্যা 1995 সালে প্রকাশিত হয়েছিল। গল্পের নাম পুরস্কার। সত্যব্রত মুখ তুলে দেখলেন মা সামনে দাঁড়ানো, সদ্য বিধবা, স্বামীর শরীর পাশের ঘরে শোয়ানো, তাকে রেখে ছেলের কাছে এসেছে। এখনও মায়ের সিঁথিতে টকটকে সিঁদুর, কপালে জলজলে সিঁদুরের বড় টিপ, নাকের একরত্তি চুনিটা যেন রক্তের ফোঁটার মতো জ্বলছে। হঠাৎ কেমন ভয় পেলেন সত্যব্রত। এতকালের চেনা ঠান্ডা নরম মা নয়, আগুন যেন মায়ের রূপ ধরে এসে দাঁড়িয়েছে। সত্যব্রতকে ওই আগুনের ভেতর দিয়ে হেঁটে যেতে হবে। মায়ের চোখে এক ফোঁটা জল নেই। কঠিন স্বরে ছেলেকে প্রশ্ন করলেন, কাগজটা পড়া হয়েছে?
সত্যব্রত জবাব দিতে পারলেন না। সত্যের সান্যালের নিষ্প্রাণ বুকের ওপর যখন ভেঙে পড়তে যাচ্ছেন, তখন মা মৃণালিনী তাকে বাধা দিয়ে একটা ভাঁজ করা কাগজ হাতে ধরিয়ে বলেছিলেন, নিজের ঘরে গিয়ে আগে এটা পড়ো, তারপর পারলে ওনার কাছে এসো। বিহ্বল সত্যব্রতর শোক বিশাল ধাক্কা খেয়েছিল। কাগজটা নিয়ে উঠে দাঁড়িয়েছিলেন হতভম্ব হয়ে। মৃণালিনীর ধকধকে চোখ দুটো তাকে ঠেলে বের করে দিল। এখনকার সবচেয়ে বিতর্কিত সাহিত্যিক সত্যব্রত সান্যাল, অথচ তিনি নিজেই বোঝেননি তিনি একদিন এই জায়গায় পৌঁছবেন, নাম করা লেখক হবেন। কিন্তু খুব ছোটবেলা থেকেই স্কুল ছুটির নির্জন দুপুরে ছাদের চিলেকোঠার ঘরে লুকিয়ে বসে লেখা লেখা খেলা করতেন। লুকিয়ে, কারণ বাবার ভয়ে। বাবা সত্যের সান্যাল তখন ডিস্ট্রিক্ট স্কুলের কড়া হেডমাস্টার। একমাত্র ছেলে সত্যব্রত বাবার স্কুলেই পড়ে। ছেলে পড়াশুনো না করে হাবিজাবি লিখে সময় নষ্ট করছে জানতে পারলে পিঠের ছাল তুলে নেবে। সেই বাবার হাতেই 13 বছরের সেতু সত্যব্রত এক ঝাঁ ঝাঁ দুপুরে ধরা পড়ে গেল। চিলেকোঠার ঘরে মেঝেতে বসে উপুর হয়ে লিখে চলেছে, হঠাৎই খাতাটা কেউ ছিনিয়ে নিল। চমকে মুখ তুলেই সত্যব্রতর হয়ে গেল। বাবা ভুরু কুঁচকে পাতার পর পাতা উল্টে চলেছে। বুকের ধুকপুকুনি তখন গলায় উঠে এসেছে। সত্যের সান্যাল হাঁক দিলেন, সতু এদিকে আয়। আর রক্ষে নেই। কঠিন শাস্তির জন্যে শরীর শক্ত করে বাবার কাছে গিয়ে দাঁড়াতেই সত্যের সান্যাল এক হ্যাঁচকা টান মেরে ছেলেকে নিয়ে ধুলো ভরা চিলেকোঠার মেঝেতেই বসে পড়লেন। খাতার প্রত্যেকটা লেখা ধরে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করে চললেন, কেন লেখে? এসব লেখার সময় কি মনে হয়? এগুলো নিজের মাথা থেকেই আসে, নাকি গল্পের বই পড়ে বা অন্য কারোর কাছ থেকে শুনে? ক্রমশ সত্যব্রতর বিভীষিকা কেটে যাচ্ছিল। যে বাবাকে একটু আগেই কসাইয়ের মতো লাগছিল, এখন সেই বাবাকেই দরদি বন্ধু বলে মনে হচ্ছিল। নিজের মনটা গল গল করে এক নিঃশ্বাসে উজাড় করে ঢেলে দিল। আর এই বলার ফাঁকেই কখন যে বাবা সম্পর্কে এতদিনের ভয় আর ত্রাসের পাঁচিলটা হুড়মুড় করে ভেঙে পড়ল তা নিজেও জানে না। নিজেকে খালি করে দেবার পর উত্তেজনায় হাঁপাতে হাঁপাতে দেখল বাবা হাসছে, ভারী সুন্দর নরম হাসি। বাবার মুখখানা যেন আলোয় মাখামাখি। এরপর কড়া হেডমাস্টার বাবা ছেলের মাথাটা নেড়ে দিয়ে বলেছিলেন, এমন একটা চমৎকার হবি তোর, আর সেটা কিনা করিস চোরের মতো লুকিয়ে লুকিয়ে, ধুলোবালি ভরা দম বন্ধ করা গরমেই চিলেকোঠায়। এবার থেকে আমার ঘরে বসে লিখবি। আনন্দে গলে যেতে যেতে 13 বছরের ছেলে সতু অদ্ভুত জবাব দিয়েছিল, এখানে এসে না বসলে যে আমার লেখা লেখা খেলাটা আসে না বাবা। সত্যের সান্যালের মুখ আরও উজ্জ্বল। নিজের মনেই বলে উঠেছিলেন, আসন, এখানেই তোর ভবিষ্যতের আসন পাতা হয়ে গেছে। সত্যব্রত বাবার কথাগুলো বুঝতে পারেনি। সত্যেশ তখন ছেলেকে এর তাৎপর্য বুঝিয়ে দিয়েছিলেন। সাধনা করার জন্যে প্রত্যেকের একটা নির্দিষ্ট জায়গা ঠিক হয়ে থাকে, যেখানে বসে তপস্যায় সিদ্ধি লাভ হয়, সেটাই তার আসন। সত্যব্রত সরলভাবে বলে উঠেছিল, কিন্তু আমি তো শুধু ভালোবাসি বলে লেখা লেখা খেলা করি বাবা। সিদ্ধি বা কিছু পাওয়ার জন্যে কোনো তপস্যা বা সাধনা তো করি না। ছেলের কথায় কড়া হেডমাস্টার মশাইয়ের বুক সেদিন আনন্দে দুলে উঠেছিল। ওর মাথায় হাত রেখে বলেছিলেন, এই মনটাকে চিরদিন ধরে রাখিস, কোনো কিছু পাওয়ার লোভে নয়, ভালোবাসার নিষ্ঠা থেকে যে যা করে সেটাই তার তপস্যা, সাধনা, আর নিজে থেকে আসা এর ফলই হলো সিদ্ধি। সত্যব্রত এটাও বোঝেনি, ওরকমই সোজা সরল জবাব দিয়েছিল, ওসব সিদ্ধিটি দিয়ে আমার লাগবে না বাবা, আমি লিখতে ভালোবাসি তাই লেখা লেখা খেলি। সত্যের সান্যাল ছেলের মাথায় স্নেহের আলতো ঝাঁকি দিয়েছিলেন, মনে রাখিস, বলেছিস ভালোবাসিস বলে লিখিস, এত বড় কথাটা কখনো ভুলিস না। এটাই তোর জপ, তপ,
বীজ মন্ত্র। নিজের অজান্তেই ছোটবেলা থেকে সরস্বতীর সাধনায় বসেছিস। আলোর পথ না ধরে চললে তাকে পাওয়া যায় না। আলোর পথ কি বাবা? ভ্রষ্ট না হওয়া। তার মানে কি বাবা? নিজের কাছে নিজের সৎ থাকা। 30 বছরের মধ্যেই লেখক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলেন সত্যব্রত সান্যাল। তখন থেকে তার সমস্ত লেখার সব থেকে কড়া সমালোচকের নাম সত্যেশ সান্যাল। এ নিয়ে বাবা ছেলের বেশ তর্কাতর্কিও হয়ে যেত। সেই সব লেখার চুল চেরা ধারালো সমালোচনা কদিনের মধ্যেই কাগজে বেরোতো। সমালোচক কে? না পণ্ডিত মানুষ, বিশ্লেষণী তীক্ষ্ণ যুক্তির কড়া হুলে বিধনো সাহিত্যিক সত্যব্রত সান্যালেরই বাবা সত্যেশ সান্যাল। এত বড় রসালো ব্যাপার ফলাও করে সত্যেশ সান্যালের পাঠক প্রতিক্রিয়া সমস্ত কাগজে ছাপা হতো। সত্যব্রত তখনকার মতো চটলেও দেখতেন ফেয়ার অ্যান্ড হেলদি ক্রিটিসিজমে আখেরে লাভ হতো তাঁরই। একমাত্র লেখা ছাড়া সত্যব্রতর অন্য সব ব্যাপারে কঠিন ডিসিপ্লিনের মানুষটি আশ্চর্য রকমের উদার। সত্যব্রত সেটা প্রথম টের পেয়েছিলেন নিজের বিয়েতে। 32 বছর বয়সে স্বপ্না বিশ্বাস নামে এক খ্রিশ্চান বিধবা মেয়েকে একেবারে রেজিস্ট্রি বিয়ে করে বাড়িতে জানালেন। ঠান্ডা শান্ত মৃণালিনীও সেদিন মাথা ঠিক রাখতে না পেরে ছেলের ওপর ফেটে পড়লেন। আর সত্যেশ সান্যাল একেবারে চুপ। সত্যব্রত জানতেন এইবার তাকে বাড়ি ছাড়তেই হবে। গোড়া বারেন্দ্র ব্রাহ্মণ পরিবার, ঘরে প্রতিষ্ঠিত নারায়ণ শিলা, তার পুজো না করে যে বাবা মা মুখে জল পর্যন্ত দেয় না, যতই ভালোবাসুক একমাত্র ছেলের এই স্বেচ্ছাচারিতা তাদের পক্ষে মেনে নেওয়া অসম্ভব। বাবা মাকে প্রণাম করে সত্যব্রত বেরিয়ে আসতে যাবেন, সেই প্রথম মুখ খুললেন সত্যেশ সান্যাল। দাঁড়াও, জামাটা বদলে আসছি, আমিও তোমার সঙ্গে যাব। মৃণালিনী ডুকরে উঠেছিলেন। সত্যেশ স্ত্রীকে ধমক দিলেন, তোমার মরা কান্না কাঁদবার কি হলো? আমিও কি ওই বোকাটার মতো বাড়ি ছেড়ে চলে যাচ্ছি নাকি? আমি যাচ্ছি ছেলের বউ আনতে। সত্যব্রত হতভম্ব। মৃণালিনীর কান্না থমকে গিয়েছিল। অবাক হয়ে বলে উঠেছিলেন, খ্রিশ্চান মেয়ে, তার উপর বিধবা। সত্যেশ সান্যাল বিরক্ত। আহ, বিয়েই যখন করেছে তোমার ছেলে, তখন আবার বিধবা কি? আর খ্রিশ্চান তো কী হয়েছে? বউ যদি চায় তো ঠাকুর ঘরে নারায়ণ শিলার পাশে যিশুর একখানা ছবি বাঁধিয়ে দেবে। এরপর ছেলের হতবাক মূর্তির দিকে ফিরে ধমক দিয়েছিলেন, হাঁ করে আছিস কেন? ভালোবাসার নিষ্ঠাতেই তো সাহস করে এমন কাণ্ডটা করতে পেরেছিস। বলেছি না, নিজের কাছে নিজের সৎ থাকলেই হলো। মাত্র 3 বছরের মধ্যে এ বিয়ে ভেঙে যাওয়ার পর সকলেই সত্যব্রতকে দোষ দিলেও একমাত্র সত্যেশ সান্যালই ছেলেকে কিছু বলেননি। ছেলের যাযাবরী মন একমাত্র তিনিই বুঝতেন। যে মানুষ জীবনে কখনো চায়ের নেশাও করেননি, সেই তিনি ছেলে লুকিয়ে ড্রিঙ্ক করে জানতে পেরে সত্যব্রতকে বলেছিলেন, মদ খাচ্ছ? খোলাখুলি খাও, কিন্তু দেখো মদ যেন তোমাকে না খায়। শুধু দুম করে আবার কাউকে বিয়ে করে বসো না। নারীর ব্যাপারে তোমার চিত্ত বড় দুর্বল। 40 বছরের নামী লেখক সত্যেশ সান্যাল সেদিন বাচ্চা ছেলের মতো বাবার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থেকেছিল। তখন তার জীবনে ঝকঝকে স্মার্ট, সুদর্শনা, গ্রুপ থিয়েটার করা ডিভোর্সি মহিলা জয়িতা দত্ত এসে গেছে। সত্যব্রত ভেবে পান না, বাবা কি তার তৃতীয় নয়ন দিয়ে সব দেখতে পায়? মধ্য গগনের প্রখর সূর্য, জনপ্রিয় সাহিত্যিক সত্যব্রত সান্যালের আশেপাশে মেয়ে মহিলারা অনেক দিন ধরেই ভিড় করে বেশ। কারুর কারুর সঙ্গে ঘনিষ্ঠতাও হয়ে যায়, সেটা হয়তো শারীরিক সম্পর্কেও গড়ায়। কিন্তু সত্যব্রত জানেন তিনি ব্যভিচারী, লম্পট নন। বাইরে তার এ নিয়ে যতই বদনাম থাক, নিজের কাছে নিজে তিনি 100% সৎ।
কারণ কাউকে তিনি কোনো রকম মিথ্যে প্রতিশ্রুতির আশ্বাস দিয়ে তার শরীরটা ভোগ করেন না। কিন্তু যারা নিজের স্বার্থে লেখার সুযোগ পাওয়ার জন্যে নাম ডাকের লোভে যেচে তার কাছে শরীর বিকোতে আসে, তাদের তিনি স্পর্শও করেন না। এভাবেই চলতে চলতে হঠাৎই পরপর দুটো বড় ঘটনা ঘটল। সত্যব্রত কখনো চাকরি করেননি, সত্যের সান্যালি করতে দেননি। ছেলের স্ট্রাগল করার উঠতি সময়ের প্রচণ্ড পরিশ্রম করে অজস্র টিউশনি করে সংসারটা টেনেছেন। তারপর তো লব্ধ প্রতিষ্ঠ সাহিত্যিক সত্যব্রত সান্যালের বইয়ের রয়্যালটি, হিন্দি বাংলা সিনেমা, টিভি, নাটক, প্রত্যেক বছর সাহিত্য পত্রিকাগুলোর বিশেষ এবং পুজো সংখ্যা থেকে মোটা টাকা। চাকরির কথা আর ভাবারই দরকার হয়নি। এখন এই 40 বছর বয়সে দৈনিক পত্রিকার একটি বিরাট প্রতিষ্ঠান তাকে তাদের ম্যাগাজিন এডিটর হিসেবে জয়েন করার আমন্ত্রণ জানালো। লোভনীয় পার্কস এবং মাইনে হিসেবে যে বিশাল টাকার অ্যামাউন্ট তার নাকের ডগায় দোলানো হয়েছিল, তাতে মাথা ঘুরে যাওয়ার জোগাড়। সত্যব্রত বাবাকে জানালেন। সত্যের সান্যাল শুনলেন। তার মুখ দেখে কিছুই বোঝা গেল না, খালি বললেন, মস্ত ব্যাপার স্যাপার, যা ভালো বুঝিস কর। মৃণালিনী স্বামীর কথায় স্পষ্টই অখুশি। আর সেই রাতেই খেতে বসে সত্যব্রত বললেন, ওদের না করে দিলাম, খাঁচা খাঁচাই, তা সোনার খাঁচাই হোক। বাবার থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে সত্যব্রত মুখ তুলে দেখলেন সত্যের সান্যাল নিঃশব্দে মুখ ভরে হাসছেন, ভারী তৃপ্তির হাসি। এরপরেই আগের ওই প্রতিষ্ঠানটির প্রধান প্রতিযোগী অন্য বিশাল সংস্থা থেকে দূত মারফত লিখিত প্রস্তাব এলো যে সাহিত্যিক সত্যব্রত সান্যালকে সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে পুজো সংখ্যায় কেবল তাদের ম্যাগাজিনগুলোতেই এবার থেকে ঘুরিয়ে ফিরিয়ে লিখতে। তার জন্যে যে পরিমাণ টাকা পারিশ্রমিক হিসেবে উল্লেখ করা হয়েছে তা অন্য সমস্ত শারদিয়াতে লিখে যা পান তার টোটাল যোগফলের দ্বিগুণেরও বেশি। সঙ্গে কর্তৃপক্ষের সই করা একখানা ব্ল্যাঙ্ক চেকও ছিল। সবিনয়ের লেখা ছিল আরও 2টি লাইন। এতে যদি না হয় তাহলে সত্যব্রত সান্যাল ব্ল্যাঙ্ক চেকে তার ইচ্ছে মতো অ্যামাউন্ট বসিয়ে নেবেন। অর্থাৎ খুব ভদ্রভাবে বলা হলো লেখক হিসেবে এদের কাছে নিজেকে বিকিয়ে দিতে, নিজের ইচ্ছে মতো অন্য কোনো পুজো সংখ্যায় আর তিনি লিখতে পারবেন না। সত্যব্রত সান্যালের শরীর ইস্পাত কঠিন, মুখ টকটকে লাল। নিজের নাম লেখা প্যাডে জোরে জোরে পড়তে পড়তে তার লিখিত জবাব দিলেন, আপনাদের প্রস্তাবের জন্য ধন্যবাদ, কিন্তু গ্রহণ করতে আমি অক্ষম। কারণ আমার মতে লেখক কোথায় লিখবেন বা লিখবেন না সেটা ঠিক করার মালিক কেবল তিনি নিজে। 2, সাহিত্য নিয়ে ব্যবসা হচ্ছে ঠিকই, কিন্তু সাহিত্যিক কারুর ব্যক্তিগত সম্পত্তি বা পণ্যদ্রব্য নয়। 3, লেখক কেনা বেচার চিন্তাটাই চরম অশালীন। 4, লোভে পড়ে নিজেকে যদি বিক্রিও করি আখেরে লোকসান হবে আমারই, কারণ খুব তাড়াতাড়ি ফুরিয়ে যাব। 5, আপনাদের কাছে একটাই অনুরোধ, সমুদ্রকে বদ্ধ জলায় পরিণত করার চেষ্টা করবেন না। সাহিত্য সমুদ্র, তাকে আরও আরও বিস্তৃত হতে দিন, নয়তো আপনারাও খুব দ্রুত নিঃশেষ হয়ে যাবেন। জবাবি বয়ানের নিচে নাম সই করে তারিখ বসিয়ে ব্ল্যাঙ্ক চেকটা ছিঁড়ে টুকরো টুকরো করে সব একসঙ্গে খামে ভরে দূতের হাতে দিলেন। লিখতে লিখতে পড়ার সময় গলা এত চড়ে গিয়েছিল তা শুনে কখন যে বাবা মা নিঃশব্দে এসে দাঁড়িয়ে সব শুনছে দেখছে টেরও পাননি। ঘুরে দাঁড়িয়ে দেখেন মায়ের মুখ অচেনা আভায় উজ্জ্বল, আর বাবা একই সঙ্গে নিঃশব্দে হাসছে আর কাঁদছে, কাঁদছে আর হাসছে।
এরপরেই সত্যব্রত সান্যালের কেরিয়ারে শনি ঢুকল। সবচেয়ে বড় দুটো প্রতিষ্ঠানে লেখা বন্ধ। তারা চাপ দিয়ে লেখার জগতে তাকে একেবারে একঘরে করে দিল। তার বইয়ের বিজ্ঞাপনও বন্ধ। সত্যব্রত আর্থিক ক্ষতির জন্যে পরোয়া করেন না। টাকা তিনি অনেক করেছেন। তার কাছে মর্মান্তিক হয়ে উঠল মানের প্রশ্ন, না লিখতে পারার যন্ত্রণা, ক্ষোভ। কিছুদিন পাগল পাগল অবস্থা। টের পান বাবা ছায়ার মতো সঙ্গে সঙ্গে রয়েছেন, সেটাতেও বিরক্তি। সত্যের সান্যাল একদিন ছেলেকে বললেন, অমৃতের সাধনা করতে গেলে বিষের জ্বালাও সহ্য করতে হয়। নিষ্ঠা নিয়ে নিজের কাজ করে যা, কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। সত্যব্রত সান্যাল এবার বাবার কথা শুনলেন, কিন্তু পুরোটা নয়, অমৃতের নয়। এবার বিশেষ সাধনায় কলম ধরলেন হিংস্র হয়ে। লেখার ধরন আমূল পাল্টে কামুক যৌনতার নির্লজ্জ পশারি হলেন। উদ্দাম নগ্নতা, অবাধ শরীরী সম্পর্ক, নারী পুরুষের ব্যভিচারী উশৃঙ্খলতা, সমকামী সেক্স, আদিম জৈবিক উল্লাস আর আকর্ষণের চিরন্তন রসালো বস্তুগুলো নিয়ে তিনি খোলাখুলি কলম চালালেন তীব্র রগরগে ভাষায়। তুমুল ঝড় উঠল, তার কাম্য ঝড়। অজস্র সমালোচনা, দুরন্ত অখ্যাতি, লোভনীয় দুর্নাম, চটকদার বিজ্ঞাপন, লেখার হই হই কাটতি। মামলা মোকদ্দমা, চূড়ান্ত পাবলিসিটি। তাকে বর্জন করা ওই দুই প্রতিষ্ঠানের মালিকদের হাত কচলে একটা লেখা, আধখানা লেখার অনুনয় ভিক্ষা। সত্যব্রত সান্যাল নিলেন তার বহু আকাঙ্ক্ষার প্রতিশোধ। চারপাশে তখন প্রকাশকদের আর রসিক পাঠকদের মাছির মতো ভনভন। কেবল একটি মানুষ একেবারে নিশ্চুপ হয়ে নিঃশব্দে একদম দূরে সরে গেলেন, বাবা সত্যের সান্যাল। সেই থেকে ছেলের সঙ্গে আর একটাও কথা বলেননি। সত্যব্রত হাজার চেষ্টা করেও সেই দুর্ভেদ্য নীরবতা ভাঙতে পারেননি। এছাড়া আর কোনো আক্ষেপই তার ছিল না। এই শোধ তোলার জন্যই তো তিনি স্বেচ্ছায় কাঁটার মুকুট পরেছেন। 45 বছর বয়সে সবচেয়ে বিতর্কিত লেখক, টানা 5 বছর ধরে বেস্ট সেলার সত্যব্রত সান্যাল এবছরে সাহিত্য রত্ন পুরস্কার পেলেন। সাহিত্যে সারা দেশের সবথেকে বড় আর সম্মানের খেতাব। সমস্ত ভাষার সাহিত্যিকরা মুখিয়ে থাকেন নমিনেশন পেতে। হাড্ডাহাড্ডি লড়াই চলে ভেতরে ভেতরে। সবাইকে ডিঙিয়ে বাংলার সত্যব্রত সান্যাল এবার ছিনিয়ে নিলেন শ্রেষ্ঠ সাহিত্যিকের সাহিত্য রত্ন। ঠিক এই সময়ই সত্যের সান্যালের গলায় ক্যান্সার ধরা পড়ল একেবারে লাস্ট স্টেজে। টের পেয়েছিলেন অনেক দিনই। যতদিন পেরেছেন নিঃশব্দে দাঁতে দাঁত দিয়ে যন্ত্রণা সহ্য করেছেন। স্ত্রী মৃণালিনীকে কঠিন দিব্যি দেওয়া ছিল, ছেলেকে যেন কিছু না বলা হয়। 5 বছর বাপ ছেলের মধ্যে কথা নেই। 5 বছর ধরে সত্যের সান্যাল ছেলেকে নিজের ধারে কাছে ঘেঁষতে দেননি। সব ভুলে এত বড় খবরটা দিতে ছোট ছেলের মতো সত্যব্রত যখন ছুটে বাবার ঘরে গেল, তখন তিনি বিরাট হেডলাইনে ছেলের এই পুরস্কার প্রাপ্তির খবরটাই পড়ছিলেন। মুখ বন্ধ হয়ে গেছে, আর কথাও বলতে পারেন না। ছেলেকে দেখে কাগজটা সরিয়ে রেখে চোখ বুঝলেন। চোখের কোলবে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। সত্যব্রত সান্যাল প্রথমে স্তম্ভিত, তারপর ছেলে মানুষের মতো হাউ হাউ করে কেঁদে উঠলেন। মা মৃণালিনী পাথর মূর্তি। সত্যের সান্যাল ছেলের পুরস্কার পাওয়া দেখে যেতে পারলেন না। সত্যব্রত অকাতরে টাকা ঢেলে বাবার ঘরটাকে নার্সিংহোম বানিয়ে দিলেন, কিন্তু শেষ রক্ষা হলো না। দিল্লিতে সাহিত্যরত্ন পুরস্কার নিতে যাওয়ার ঠিক 4 দিন আগে তিনি চোখ বুঝলেন। সত্যব্রত নিজের ঘরে বসে মায়ের দেওয়া ভাঁজ করা কাগজটা খুলে পড়েছেন অনেকক্ষণ। পড়তে পড়তে চোখের সামনে পৃথিবী দুলে উঠেছিল। যেদিন পুরস্কার পাওয়ার খবরটা বেরিয়েছিল সেই তারিখেই খুব কষ্ট করে বাবা এটা লিখেছে।
আমি সত্যের সান্যাল, স্বেচ্ছায় সজ্ঞানে আমার একমাত্র সন্তান সত্যব্রত সান্যালকে আমার সৎকারের সমস্ত অধিকার থেকে বঞ্চিত করছি। আমার মৃত্যুর পর সে যেন আমার মুখাগ্নি, অশৌচ, শ্রাদ্ধ কোনো কিছু না করে। কে এই কাজ করবে তা স্থির করার দায়িত্ব আমার স্ত্রী মৃণালিনীকে দিয়ে গেলাম। এরপর তিনি টানা লিখে গেছেন, শতুর চিন্তাভাবনা, জীবনযাপন বরাবরই আমাদের রক্ষণশীল পরিবারের রীতিবিরুদ্ধ। এমনকি সমাজ সংস্কারও তা অনুমোদন করে না। ওর স্ত্রীও করেনি, মাও করতে পারেনি, কিন্তু আমি পেরেছিলাম। কারণ আমার তখনও পর্যন্ত ও ভ্রষ্ট হয়নি। কিন্তু জীবনের মাঝপথে এসে এত দামি আর দুর্লভ চরিত্রটা খুইয়ে বসলো বড় সস্তা প্রাপ্তির মোহে। গত 5 বছর ধরে যে নাম ও করেছে তাতে বড় লজ্জা, বড় কষ্ট পেয়েছি ও আমার ছেলে বলে। সব শেষে ওর এই সাহিত্যরত্ন পুরস্কার পাওয়া আমাকে কি ভীষণ ঘেন্না আর ধিক্কার দিয়েছে ও আমারই ছেলে বলে। ওই বলতো ওর সমস্ত ব্যাপারে আমার নাকি থার্ড আই কাজ করে। সেই থার্ড আই অর্থাৎ তৃতীয় নয়ন দিয়ে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এই সাহিত্যরত্ন পুরস্কার ও কেমন করে জোগাড় করেছে। এসব প্রাইজ এখন প্রহসন মাত্র, লবিবাজি, নোংরামি, অসততায় ভরা। সত্যিকারের সাহিত্যিকের এর কোনো প্রয়োজন হয় না। পাঠকের শ্রদ্ধা আর ভালোবাসাই লেখকের শ্রেষ্ঠ পুরস্কার। সাহিত্যিক সত্যব্রত সান্যালের নামের আগে পিছে আজকাল বিস্ফোরক, অ্যাটম বোম, আগ্নেয়গিরি ইত্যাদি শব্দ ব্যবহার করা হয়। বোমা, বিস্ফোরণ, আগ্নেয়গিরিকে সকলেই ভয় পায়, কেউ ভালোবেসে শ্রদ্ধা করে না। আমি চরম লজ্জিত যে আমারই বিধ্বংসী সন্তান আজ দেশের সাহিত্যরত্ন। সব শেষে বলি, কেবল একটি প্রার্থনা ছাড়া আর আমার কিছু চাইবার নেই। আমাদের ছেলে যেন আবার আলোর পথ খুঁজে পায়। বাবা মা হিসেবে সেটাই আমাদের কাছে শ্রেষ্ঠ পুরস্কার। নাই বা থাকলাম তখন। 45 বছরের সেলিব্রিটি সাহিত্যরত্ন সত্যব্রত তার চোখের ঝালরের মধ্যে দিয়ে দেখছিলেন 13 বছরের সতু চিলেকোঠার ঘরে বাবাকে জিজ্ঞেস করছে, আলোর পথ কি বাবা? বাবা বলছে, ভ্রষ্ট না হওয়া। ভ্রষ্ট না হওয়া কি বাবা? বাবা বলল, নিজের কাছে নিজে সৎ থাকা। সত্যের সান্যালের গমগমে গলা সত্যব্রত স্পষ্ট শুনতে পেলেন। কাগজটা কপালে ঠেকিয়ে উঠে দাঁড়ালেন সত্যব্রত সান্যাল। এবার একেবারে মায়ের মুখোমুখি। মৃণালিনী অপেক্ষা করছিলেন তার প্রশ্ন, কাগজটা পড়া হয়েছে কিনা জানতে। সত্যব্রত মায়ের কঠিন চোখে চোখ রেখে জবাব দিলেন, হ্যাঁ হয়েছে, আর বাবার শেষ কাজ আমিই করব। মৃণালিনীর 2 চোখ ধকধকিয়ে উঠল। না, সে অধিকার তোমার নেই, তুমি তা করতে পারো না। সত্যব্রত বললেন, পারি, সে অধিকার আমি আদায় করে নেব, বাবার কাছ থেকে, তোমার কাছ থেকে। মৃণালিনী চেয়ে আছেন নিষ্পলক। সত্যব্রত ফোন তুলে নিলেন। হ্যালো, হ্যাঁ আমি সাহিত্যিক সত্যব্রত সান্যাল বলছি। আমি জানাচ্ছি যে এই সাহিত্যরত্ন পুরস্কার নিতে আমি অক্ষম। না না, আপনি ঠিকই শুনেছেন, আমি ঠিকই বলছি। হ্যাঁ হ্যাঁ, সব কিছু ভেবেচিন্তেই বলছি। কারণ আমি মনে করছি এই পুরস্কার আর আমার দরকার নেই। নিশ্চয়ই এটাই ফাইনাল। মাফ করবেন, এই ডিসিশনের আর কোনো নড়চড় হবে না। হ্যাঁ, আমার লিখিত বিবৃতিও পাঠিয়ে দিচ্ছি। নমস্কার। ফোন কেটে দিলেন সত্যব্রত সান্যাল। ডেকে উঠলেন, মা। এই ডাক এতক্ষণের স্থির কঠিন মৃণালিনীকে একেবারে ধসিয়ে দিল। সত্যব্রত দেখলেন মায়ের চোখের আগুন নিভে যাচ্ছে। স্বামীর মৃত্যুর পর সন্তানের এই ডাকে সেখানে এবার
জলের ফোঁটা তৈরি হচ্ছে। গড়াতে লাগলো 1, 2, 100, 1000, লক্ষ কোটি। মৃণালিনী অন্ধের মতো এগিয়ে এসে ছেলের হাত ধরলেন। চোখের জলে সত্যব্রতও কিচ্ছু দেখতে পাচ্ছেন না, কিন্তু এবার তিনি নিশ্চিন্ত। শিশুবেলার মতো মায়ের শক্ত মুঠো তাকে ধরে রয়েছে, ধরে আছে বাবা সত্যের সান্যালের অদৃশ্য হাত। আলোর পথ ধরে চলতে আর তার ভুল হবে না। সাহিত্যিক সত্যব্রত সান্যাল জীবনের শ্রেষ্ঠ পুরস্কার জিতে নিলেন। সত্যের সান্যালের সৎকারের অধিকার তিনি অর্জন করে নিতে পেরেছেন। নমস্কার। উপস্থিত সকলকে জানাই আমার অকুণ্ঠ ভালোবাসা, বড়দের প্রণাম। আজকের এই 6 বছরের পূর্ণতা প্রাপ্তি গল্প স্বল্প আটচালার, কারণ একাধিকবার আমি মাসিক গল্প পাঠে আমন্ত্রণ পেয়েছি এ যাবৎ। ইনফ্যাক্ট সেপ্টেম্বর মাসেও এসেছিলাম গল্প পাঠে আমন্ত্রিত হয়ে। তা এখন অগ্রজা সাহিত্যিকের গল্প আলোচনার মানে এই দায়, এটা খুব একটা চাপের ব্যাপার। তাতে আবার তিনি আমার অত্যন্ত পছন্দের এবং গুণীজনের কন্যা, সুতরাং সেখানে বুঝতেই পারছো সবাই বন্ধুরা যারা লেখালেখি করো। এনিওয়ে, শুরুতে আমরা দেখলাম একটা চমৎকার ডিটেলিং, যে একটা মৃত্যু হয়েছে, মা দাঁড়িয়ে আছেন, মায়ের মানে একটা ডিটেলিংটা পেলাম। এবং তারপরেই কিন্তু তার বাবার মানে তার স্বামী হারা হয়েছেন মৃণালিনী, এবং একমাত্র পুত্র মানে যে আর কি কেন্দ্রীয় চরিত্র গল্পের, অর্থাৎ সত্যব্রত, তার সেই একমাত্র পুত্রের সে বঞ্চিত হয়েছে। বাবা যেন অ্যাজ ইফ একটা উইল করার মতো মানে লিখে রেখেছেন একটি চিঠিতে যে তোমার কোনো অধিকার নেই তাতে, শ্রাদ্ধ শান্তি মুখে আগুন কোনো তাতে অধিকার নেই। এবার কেন নেই না, সেইটা নিয়েই গল্পটা। এবং সেই গল্পটা বললেন দিদি, সেখানেই আমরা দেখলাম যে সেই ছেলেটি যার আপাতভাবে যার বাবা জন্মেও চিন্তা করেনি, বাবা সত্যেশবাবু, তিনি একজন রাশভারী একজন স্কুলের একজন রাশভারী হেডমাস্টার, এবং তিনি সাংঘাতিক নিয়মানুবর্তিতা, এবং তার মানে তিনি চান যে ছেলের জীবনটা হাতে করে তিনি যেমন চাইবেন তেমনভাবেই গড়বেন, শৃঙ্খলিত হবে, ছেলে সবসময় একটা আলোর পথে থাকবে, ভ্রষ্টাচার তাকে যেন স্পর্শ না করে। কিন্তু এসবের মাঝখানেও তিনি কখনো স্বপ্নেও ভাবেননি যে ছেলে তাঁর অগোচরে চুপি চুপি চিলেকোঠায় গিয়ে লেখে, লালন করে নিজের সাহিত্য চর্চা, এবং সে কালে কালে কিন্তু লেখক হয়ে উঠল। এবং বাবা কিন্তু বারবার তাকে বলে এসেছেন ছোট থেকে যে সব সময় তুমি কিন্তু চেষ্টা করবে যে ন্যায়ের পথে থাকতে। ছেলে হয়তো ছিল সেই রকম, তার এমনকি বাবাই ছিল ছেলের কড়া সমালোচক, বিভিন্ন পত্রপত্রিকায় বাবা সমালোচনা করতেন ছেলের গল্পে, এবং ছেলে তাতে একটু আধটু বাবার কড়া সমালোচনা খারাপ লাগলেও ছেলে মেনে নিত অনেকটাই, এবং নিজেকে শুধরেও নিত। কিন্তু সেই ছেলে যখন আমরা দেখছি যে হঠাৎ করে একদিন সে খুবই অল্প বয়সে মানে মধ্য 40-এই সে খ্যাতনামা সাহিত্যিক হয়ে উঠেছে, এবং ভীষণ নামী পত্রিকায় তার সব কিছু মানে নামী পত্রিকাগুলোতে বাজার চলতি সব গল্প উপন্যাস প্রকাশিত হচ্ছে, ছেলের নাম খুব হয়েছে বাজারে। কিন্তু সেই ছেলের সাহিত্যপথে জার্নিটা দিদি খুব সুন্দর করে তুলে ধরেছেন। সেখানে তার নিজস্ব গল্পের গঠনশৈলীতে, মুন্সিয়ানায়, ছোট ছোট বাক্য দিয়ে। কিন্তু সেই ছেলে বিকৃত হয়ে গেল, মানে কিনতে চাইলো তাকে কোনো একটা সাহিত্য গোষ্ঠী বা পত্রিকা গোষ্ঠী, তারা ব্ল্যাঙ্ক চেক লিখে দিল, সবটাই ধরেছেন দিদি খুব ভালো করে। এবার তিনি বাবার মানে সে টানা পড়েন, বাবা বলেছেন ন্যায়ের পথে থাকতে, এবং বিকৃত হয়ে গেলে তিনি তো আর অন্য কোথাও লিখতে পারবেন না, সেটা যেন ওনাকে একদম লিখিত মানে জানিয়ে দিতে হলো যে হ্যাঁ আমি আর কোথাও লিখতে পারবো না, এখানেই লিখবো, এবং আমি প্রচুর টাকা পাচ্ছি, আমার মুখটা বন্ধ এবং পিঠের শিরদাঁড়াটা আমার একদম বেঁকিয়ে দিতে হবে।
তা তার বাবা তাকে দেখিয়েছিলেন যে না, তুমি ভ্রষ্টাচারের দিকে যাবে না, তুমি আলোর পথ ধরে থাকবে। তাই তিনি পারলেন না, তিনি চেকটা ছিঁড়ে ফেললেন। আমি এখন একটা এখানে ছোট্ট প্রশ্ন করব দিদিকে, যে মানুষ তো আমরা মানে আমাদের তো লোভ, মোহ, মাৎসর্য, এই যে পঞ্চ আমাদের মকার আছে, এই পঞ্চ মকারের তো বশীভূত আমরা সবাই। এবার ব্ল্যাঙ্ক চেকটাই ইচ্ছে মতো অ্যামাউন্ট বসিয়ে নেওয়া, এইটা এত বড় ফর্গ তিনি করলেন। তিনি মানে শ্রীকৃষ্ণ যদি সেই ফর্গ করতেন বা মহামতি ভীষ্ম যদি করতেন, কিন্তু রক্ত মাংসের মানুষ তার এই চরিত্রটি, কেন্দ্রীয় চরিত্রটি, সে সেটা করলো, সেটা একটু আমাকে পীড়া দিয়েছে। আমি বলাই বাহুল্য, কিছু মনে করো না দিদি, আমি বলে নি, তারপর তুমি বলো। নেক্সট হচ্ছে এই ছেলেটির মানুষের যে পরিবর্তনটা হয় এর পরের স্টেজে আমরা দেখছি যে যখন এই মধ্য 40-এর লেখকের এত দূর গ্রাফটা, কেরিয়ার গ্রাফটা উঠলো, এবার কিন্তু তিনি আর যেন সেরমভাবে লিখছেন না, ঝপাং করে গ্রাফটা পড়তে পড়তে এমন পড়তে থেকে এলো যে মানে সোনার মুকুট থেকে কাঁটার মুকুট। ব্যাখ্যাটা খুব ভালো বলেছেন, শব্দচয়ন অত্যন্ত ভালো। আর তিনি সত্যি কি লিখতে পাচ্ছিলেন না, নিজের টিআরপিটা কমে গেল কেন। এবার সেই জন্য কি করলেন না, আশ্রয় নিলেন কিসের না, যৌনতা, গড়গড়ে যৌনতা, সমকামিতা এবং আরও নানা রকম গল্পের মানে রসালো উপাদানকে তিনি হাতিয়ার করে লিখতে আরম্ভ করলেন। এবার ঘটনাটা হচ্ছে যে মানুষটা চেক ছিঁড়ে ফেলে দিতে পারেন, তিনি আবার এইটার মানে কেন হাতিয়ার করলেন, বেশ তো চলছিল। যাই হোক, সেটা তো তার ব্যাপার, পার্সোনাল ব্যাপার, কারণ তার লক্ষ্য ছিল তাকে উঠতে হবে। তা তিনি উঠলেন, আবার তার গ্রাফ উঠতে লাগলো। এবার কেরিয়ার গ্রাফটা এত উঠলো, তার মাঝখানে তার বিয়ে হলো। এমন বিয়ে যে বাড়ির অমতে বিয়ে, খ্রিস্টান বিধবা মহিলাকে বিয়ে, যে কট্টর, যার বাড়িতে নারায়ণশিলা রয়েছে তেমন একটা বাড়ির থেকে তিনি বিলং করেন, সেখানে তার তেমন একটা বিয়ে হলো। মায়ের খুব আপত্তি, কিন্তু বাবা একেবারে মানে ছেলের গুণমুগ্ধ, কারণ ছেলে লেখক হয়েছেন বলে। এবার সেটাও মেনে নেওয়া হলো বাড়িতে, বাবা মেনে নিলেন, তেমন রাশভারী বাবা মেনে নিলেন সেটাও। এরপরে আমরা দেখছি আরেকটি মেয়ে জয়িতার সঙ্গে তার একটা অ্যাফেয়ার চলছে, এবং বাবা কিন্তু সেগুলো গেস করতেন, বাবা তৃতীয় নয়ন বা দূরদর্শিতা দিয়ে বাবার পছন্দ হচ্ছিল না। এবার এই করতে করতে, এর আশ্রয় নিতে নিতে কোথা দিয়ে সেই ছেলেটি একটা কোন চ্যানেল, কোন কি দিয়ে কেমন করে সেই আলোর পথ থেকে আবার একটুখানি বিচ্যুত হয়ে কোন একটা ভ্রষ্টাচারের পথ বেছে নিয়ে কোনো লবিবাজি করে হ্যাঁ তিনি চলে গেলেন সাহিত্য মানে সবচেয়ে সর্বোচ্চ পুরস্কার পেতে। এইবার সেখানেই প্রবলেমটা হয়ে গেল বাবার সঙ্গে, এবং বাবার সঙ্গে প্রবলেমটা হলো মানে বাবা বুঝলেন যে ছেলে সেটা মানে ছেলে অন্য পথ ধরেছে পুরস্কার পাওয়ার জন্য। এবং তারপর যেটা হলো যে এবার বুঝতেই পারছি যে বাবা রেগে গিয়ে ছেলেকে বঞ্চিত করলেন তার লাস্ট রাইটস থেকে। পরে আবার ছেলেতেই দেখা যাচ্ছে যে সে মার কাছে গিয়ে যখন জানতে পারলো বাবা তাকে বঞ্চিত করেছে, সে তখন আবারও সেই পুরস্কারটা ফেরত দিয়ে দিল। সর্বোচ্চ সেই পুরস্কার দপ্তরে ফোন করে সে বলছে আমি পুরস্কারটা নেব না, কারণ তার কাছে তখন প্রায়োরিটি তার বাবার মুখাগ্নি করা। আমাকে এইটাও একটু ভাবিয়েছে যে মানুষ তো আমরা লোভের মানে বশবর্তী হয়ে অনেক রকম কাজ করি, কিন্তু মানুষের পক্ষে এইরকম প্রত্যাখ্যান এইটা একটুখানি জানি না। মানে দিদি বললেন আমাকে যে গল্পটা অনেকটা ছোট করতে হয়েছে, আরও ডিটেলিং আমি বোধহয় কিছু মিস করেছি, সেটা থাকলে হয়তো হতে পারত। এনিওয়ে ভালো গল্প, একটা লিনিয়ার গল্প। এখন আমরা পরের গল্পে চলে যাব। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই সর্বানিধি এবং ইন্দিরাদিকে। আমরা ইন্দিরাদিকেও থামিয়েছি, একইভাবে ইন্দিরাদির কাছে আমি ক্ষমা চাইছি। অসম্ভব সুন্দর আলোচনা করেছেন। আমরা চাইবো এইসব আলোচনা লিখিত হয়ে অন্য পত্রিকাতেও বেরোক। মানুষের মন বহু রসের স্বাদ নিতে পারে বলেই তা এত আগ্রহজনক, কি তাই নয় কি? সব মানুষ একই সময় একই রকম যেভাবে না, তাতেই এক মানুষের ভাবনার প্রতি আরেক মানুষের আগ্রহ ঔৎসুক্য থাকে। নয়তো যদি আপনি জানেন যে এই সময় আপনার পাশের জন তার পাশের জন কি ভাবছে, তাহলে কারোর আর অপর মানুষের সম্পর্কে নতুন করে জানার কিছুই থাকবে না।
এমন লেখা যিনি লিখতে পারেন তিনি আজ আমাদের মধ্যে উপস্থিত। তিনি প্রাবন্ধিক, গল্পকার, অনুবাদক। তার নাম বলেই দিই, কনিষ্ক ভট্টাচার্য। তার কাছে আমরা গল্প শুনে নেব। তারও অনেক লেখা আছে, উপন্যাস আছে, আমি আর বললাম না। আপনারা প্রত্যেকেই ফেসবুকে বা বিভিন্ন পত্রপত্রিকায় পড়ে থাকেন। আমি রাজীব কুমার ঘোষকে অনুরোধ করব তার গল্পটি শুনে আলোচনা করবেন। ধন্যবাদ। নমস্কার। গল্প স্বল্পর আটচালায় আমার এই প্রথমবার আসা, এই ষষ্ঠ বার্ষিক আয়োজনে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত। আমি আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানাই। আয়োজকদের আমি আন্তরিক ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং এখানে একটি গল্প পড়ার সুযোগ হওয়ার জন্য। একটা গল্প পড়া, তার যে ভিজুয়াল কগনিটিভ ইম্প্যাক্ট, মানে তার যে ভিজুয়াল কগনিশন, আর একটা গল্প শোনা তার যে অডিও কগনিশন। ভিজুয়াল কগনিশন আমরা যখন প্রিন্টেড একটা শব্দ পড়ি একটা বাক্যের মধ্যে বা আলাদা করে, তখন প্রতিটি শব্দ আসলে একটা করে ইমেজ যা আমাদের মাথায় তৈরি হয়। কিন্তু শোনার ক্ষেত্রে, কথকতার দীর্ঘ ইতিহাস সত্ত্বেও শোনার ক্ষেত্রে আর পড়ার ক্ষেত্রে আমাদের দুরকম ভিজুয়াল কগনিশন তৈরি হয়। এই গল্পটা আমি পড়ছি, আপনারা শুনছেন, আপনারা পড়ছেন না, তো সেটা মাথায় রেখে আমি গল্পটা পড়ছি। গল্পটার নাম আই উইন এভরি সিঙ্গল গেম। গল্পটি 3টে পর্বে বিভক্ত: আদি পর্ব, মধ্য পর্ব এবং অন্তপর্ব। এবং পর্বগুলির মধ্যে, আমি যে কারণে আগে এটা বলে নিলাম, পর্বগুলির মধ্যে কয়েকটি বিভাগ আছে: অন্দর ও বাহির। এবং আর তৃতীয় অন্তপর্বে আরও গভীর অন্দর বলে এরকম 3টে পর্যায় আছে। আমি যখন পড়ব তখন পর্ব এবং বাহির এবং অন্দর এই ভাগগুলো উচ্চারণ করে পড়ব, যাতে আপনাদের ক্ষেত্রে ব্যাপারটা আরেকটু সহজ হয়। আই উইন এভরি সিঙ্গল গেম। আদি পর্ব। অন্দর। পৌঁছতে হবে, চলো, সময় নষ্ট করো না। পৌঁছতে হবে, চলো, সময় নষ্ট করো না। থমকে যায় তড়িৎ, অবাক হয়ে তাকিয়ে থাকে সামনের পথের দিকে। সময় নষ্ট করা তোমার কাজ নয়। এতটা অবাক সে কখনো হয়নি। অস্ফুটে বলে, কিন্তু পথই তো আমাকে নেয় না। অতি দীর্ঘ একটা পথ, আসলে অনেকগুলো একই রকম টুকরো জুড়ে জুড়ে তৈরি। খানিকটা করে যাওয়ার পর একটা করে গোল চক্কর, সেখানে শাখায় অনেক পথ জুড়েছে, জুড়ে ঠিক যায় না। মাঝে খুব ছোট একটা করে ফাটল আছে। বিল্ট অপারেট ট্রান্সফার পদ্ধতিতে টুকরো টুকরো অংশ জুড়ে তৈরি উড়ালপুলের মতন, প্রতিটি টুকরোর মাঝে একটু ফাঁক রেখে। তেমনই এক ফাঁকের সামনে এসে দাঁড়িয়ে পড়তে হয়েছে তড়িৎকে। যে টুকরোর ফাটলের মুখে সে দাঁড়িয়ে আছে তার দিকে ফেরে সে। এমন কখনো হয় না, বিড়বিড় করে তড়িৎ। বাহির। একটা সাদা টাইলস বসানো মেঝে নোংরা কার্পেটের প্যাকেট খোলা হয়। পর্যায়ক্রমে সেই কার্পেট ধোয়া হয়। প্রথমে জল দিয়ে প্রচুর কাদা বেরিয়ে সাদা মেঝে কালো করে দেয়। সেই কাদা কাঁচিয়ে বের করা হয়। এবার কার্পেটের ওপর তরল সাবান দেওয়া হয়। তারপর মেশিন সেই কার্পেট ঘষে 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 ঘোড়ার পা ভাঁজ করে চেপে ধরে বর্ধিত খুর কাটা হচ্ছে। একটা ছোট ছুরি দিয়ে চেঁচে সমান করার পরে গরম লোহার নাল এনে সেই খুরের প্রাথমিক মাপ নেওয়া হয়। কয়েকটা পেরেক পাত্র গরম হলে একটু ঘি দিবেন। এবার একটু গোটা মশলাগুলো দিয়ে খানিকক্ষণ নাড়তে থাকুন। এবার বাটা মশলা বাটা নাক দিয়ে যদি কোনো গর্ভবতী নারী প্রত্যহ এই বটপাতায় রস টানতে থাকে, তাহলে তার পুত্র পুকুরে ইলিশ চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন এক মৎস্যজীবী। চীনের হুনান প্রদেশে যে দেশের সমস্ত খবরের কাগজে পরের দিনের পাতায় শুধু স্বামীজির বক্তৃতার কথাই ছাপা হয়। শিকাগো ট্রিবিউনের প্রথম পাতায় স্বামীজির ছবি দিয়ে কেবল একটাই খবর বেরিয়ে আসে, যকৃৎ। তারপর চিকিৎসকেরা যকৃতের বাইরের পর্দাটি কেটে নেয়, নিয়ে যায় আরব বণিকেরা। অথচ এই সমস্ত সমীকরণ বেঁধেছিল যার থেকে আইনস্টাইন তার বিখ্যাত সমীকরণটি লেখেন, আমরা যদি বৈদিক গণিত কঠিন থেকে কঠিনতর
কোমরিয়া গলে 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 ঘুমে রাজাজি। মায়ের মতন নাইটি পরা একজন বসে বসে নাচছে। মা যেমন করে হাঁটু অবধি নাইটিটা তুলে বসে সবজি কাটে, তেমন করে বসে নিজের কোলের দিকে আঙুল দেখিয়ে, আর কোমর যেন কেমন করে দুলতে থাকে, তার বুক দুলতে থাকে পাতলা নাইটির ভেতর গানের তালে তালে। কেমন যেন একটা কম ওয়াটের এলইডি আলো সারাদিন জ্বলে, কারণ ঘরের ভেতরে জানলা কখনো খোলা হয় না, খোলা যায় কিন্তু হয় না। বস্তুত খুলেও কোনো লাভ নেই, কারণ পাশের ফ্ল্যাটের দেওয়াল উজানের চোখ আর মলির মোবাইল ফোনের মতন মুখোমুখি দাঁড়িয়ে থাকে সর্বক্ষণ। সিম্বা লেজ নাড়ে। ওর বন্ধ জালনার সামনের মেঝেতে সিম্বার বিছানা পাতা। মলি না করলেও সিম্বা বিছানায় উঠে আসে। পাশে উজান। আশ্চর্য সব উজ্জ্বল আলো উজানের নিষ্ফলক চোখে রং বদলাতে থাকে। এই মুখে নে। ভাতের দলা মলির হাতে অপেক্ষা করে করে ঝল ঝরায়। আমি কিন্তু ফোন কেড়ে নেব, কপট রাগ দেখায় মলি। সিম্বা নিজের বিছানা থেকে চোখ ঘুরিয়ে চায় মলির দিকে। উজানকে বকা সিম্বা পছন্দ করে না। মলি বকলেও সিম্বা এসে ঘুরে যায় সামনে দিয়ে। মলি তখন বলে, এই হয়েছে আরেক চামচে। কোমরিয়া গলে 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 ঘুমে রাজাজি। তর্জনী ঘুরছে গোল গোল হয়ে। উজান চট করে বাঁ হাতের বুড়ো আঙুল সোয়াইপ করে, ঘাড় ঘুরিয়ে ডান হাত তুলে নিষেধ মুদ্রায় বলে, রুকো যারা, সবর করো। হা 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 হা। এই হাসি একটা বিট দেওয়া মিউজিকের সঙ্গে যেন মিলে যায়। তারপর হাসি আর ইলেকট্রনিক্স বাজনা মিলে যায়। হা 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 হা। উজানের চোখে আলো বদলায়। আই এম আনস্টপেবল টুডে সাউন্ড ট্র্যাকের সঙ্গে বাইক কীভাবে 12 সেকেন্ডে 0 থেকে 120 কিলোমিটার গতিতে আনা যায় তা দেখা যাচ্ছে রাইডারের হেলমেটে লাগানো ক্যামেরায়। বেলা পড়ে আসে। মলি শুতে আসে তখন ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে উজান। সেই রকমই অভ্যাস। সিলিং ফ্যান ঘুরছে ঘসঘস করে। পর্দার ওপারে, জানলার বন্ধ পাল্লার ওপারে রোদে ঝিকমিক করে উঠছে নিম গাছের পাতা। একা একাই সিম্বা নিজের বিছানায়। সিম্বা জানে মলি এসে উজানের পাশে শোবে। মাথার বালিশের পাশে ছেলের এলিয়ে পড়া হাত, পাশে পড়ে থাকা ফোনে একটা ছোট্ট বাচ্চা কোনো প্রবীণার বাচনভঙ্গি নকল করে বলছে, ঘটি বেঁকিয়ে দেব মনা, জানিস তোদের মরণ হয় না, ভগবান দেখে না। ফোন তুলে নেয় মলি, হাসে বাচ্চা মেয়ের কথা বলার ভঙ্গিতে। কি পাকা বাবা বাচ্চাটা, বিড়বিড় করে মলি। অন্দর ধোঁয়া। এত ধোঁয়া কোথা থেকে এলো? চারপাশ ঘোলা হয়ে আছে, কিছুই দেখা যাচ্ছে না। অনেক আলো আর রং শুধু মিহি গুঁড়ো করে করে যেন এই ধোঁয়া তৈরি। তার সঙ্গে মিশিয়ে দিয়েছে তীক্ষ্ণ শব্দের গুঁড়ো। উজানের চোখের চারপাশে, উজানের মুখের চারপাশে, উজানের কানের চারপাশে ধোঁয়া ধোঁয়া, আলো, রং আর শব্দের গুঁড়ো। ধোঁয়া বইতে থাকে ক্রমাগত। উজান তোমায় এক্ষুনি ঘুমানোর কথা, মা এসে যাবে এক্ষুনি। ওই যে দূরে ধোঁয়া ঘন হয়ে রয়েছে, তার ভিতর থেকে ক্ষীণ স্বরে কে যেন বলে। কে বলে? কে? উজান কেঁপে ওঠে একটু। এরপর একটা গোল চক করে এসে শেষ হয় পথের একটা ব্লক। তারপরে তার সঙ্গে জুড়ে যায় আরেকটা ব্লকের লেজ, লম্বা সরু একটা লাইন। উজান কেন দেখতে পাচ্ছে না? এই তো একটু আগেই ঘুমের দরজা ঠেলে ঢুকে এসেছে উজান পিছনে ফেরে। দরজা কোথায় গেল? কিছুই দেখতে পায় না উজান। সামনে পিছনে সব দিকেই শুধু ধোঁয়া। একবার ট্রেনে করে বেড়াতে যাওয়ার সময় এমন ধোঁয়া দেখেছিল উজান। মায়ের পাশে শুয়েছিল নিচের বাড়তে, বাবা ঠিক ওদের ওপরে। উজান ছিল জানলার দিকে যাতে পড়ে না যায়। সাদা কম্বল ছিল এসি ট্রেনে। একবার ঘুম ভেঙে উজান বুঝতে পারেনি কোথায় আছে। করিডোরে একটা হালকা নীল আলো জ্বলছিল। পাশের জানলার পর্দা সরিয়ে দেখেছিল এই সাদা কম্বলটা যেন ওই জানলার বাইরে ভেসে ভেসে চলেছে ওদের সঙ্গে। দুলে দুলে চলেছে ট্রেনটা। গলে 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 ঘুমে রাজাজি। ওই যে নাইটি পরে দুলছিল, সেটা দেখে কেমন যেন লাগছিল, যেন কোনো একটা অপরাধ করে ফেলেছে উজান। আলোর গুঁড়ো, রঙের গুঁড়ো, শব্দের গুঁড়ো ছড়িয়ে যাচ্ছে। আবার পিছনের দরজাটা উজান দেখতে পাচ্ছে না। ঘুমের দরজা, ও তো চলে এসেছিল। তারপরে যেন কি হলো? ঘোড়ার নালে কে যেন পেরেক মারছিল। সাদা ধোঁয়া উঠছিল পায়ে লাগানোর সঙ্গে সঙ্গে। খুব গরম ওটা। ধোঁয়া, জানলার পাশ দিয়ে ধোঁয়া সরে যাচ্ছে ট্রেনের কম্বলের মতন। মিকি মাউসের জুতো হেঁটে যাচ্ছিল রাস্তায়। সারা গায়ে লোকটা মিকি মাউস। কেবল একটা বিরাট বড় মিকি মাউসের মুখ লোকটার হাতে। উজানের স্কুলের ব্যাগের থেকেও বড়। উজানের থেকে একটু বড় ছেলেটা পুরানা কাগজ, নিউজ পেপার, খাতা, বই কিনতে আসে রোববার সকালে। তার বস্তার মতন বড় একটা মিকি মাউসের মাথা লোকটার কোলে। লোকটা হেঁটে যাচ্ছে ধোঁয়া ধোঁয়া রাতের রাস্তায়। ল্যাম্পপোস্টের আলোর নিচে
নিচ দিয়ে লোকটা যেন কোথায় হাঁটতে হাঁটতে যাচ্ছে, হাতে মিকি মাউসের খোলা মাথা। বাবা অফিস থেকে ফেরবার সময় যেমন ক্লান্ত হয়ে আসে, তেমনই হেঁটে হেঁটে যাচ্ছে লোকটা। হা 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 হা, ঘটি বেঁকিয়ে দেব মনা, ভগবান দেখে না। মায়ের গলা, মায়ের গলা। মা ঘুমোতে বলেছে। বিকেলে মিস আসবে। একটা লিফটের মধ্যে একজন জম্বি সেজে দেয়ালের দিকে ফিরে দাঁড়িয়েছিল। একটা মেয়ে মিসের মতন। সেই লিফটে ঢোকার পর দরজা বন্ধ হতেই জম্বি ঘুরে দাঁড়ায়। সাদা মুখে, জোকারের মতন 2 গাল কাটা, লাল রঙের ঠোঁট কানের দিকে চলে গেছে। লিফটে মিস ছিল। মরিস না কেন তোরা, মর মর, ঘটি বেঁকিয়ে দেব মনা। প্র্যাঙ্ক প্র্যাঙ্ক, হা 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 হা। প্র্যাঙ্ক প্র্যাঙ্ক। সামনে পথের গোলচক্কর ওকে নিচ্ছে না। এখন না ঘুমোলে মিস এলে ঘুম পাবে, মা মারবে। ঘুমের দরজা তো পেরিয়ে এলো উজান। ধোঁয়া, আলোর গুঁড়োর ধোঁয়া, রঙের গুঁড়োর ধোঁয়া, শব্দের গুঁড়োর ধোঁয়া। ধোঁয়ায় জোকারের সাদা মুখ, গাল অবধি কাটা, ঠোঁটের হাসি থেকে রক্ত ঝরছে। লাল লাল ঠোঁট ছড়িয়ে যাচ্ছে দুদিকে। ঠোঁট হাঁ হচ্ছে, লাল, ভেতরটা টক টক করছে লাল। এখানে মা খুব জাগ্রত। আপনি যদি কৌশিকী অমাবস্যায় পুজো দেন, ভিড় ভিড়। একটা বলি দেওয়া ছাগলের মাথা থেকে রক্ত পড়ছে। গলার কাটা জায়গাটার ভিতর থেকে দিয়ে কি যেন একটা বেরিয়ে এসে নড়ছে। উজানের ভয় করে। নতুন রেলস। উজানের ভয় করে। ঘুমন্ত উজানের এলিয়ে পড়া খালি হাতের বুড়ো আঙুল সোয়াইপ করতে থাকে। ছবি সরছে না। জোকারের মুখে হাসি ছড়িয়ে পড়ছে। কাটা ছাগলের গলা থেকে নলের মতন কি একটা বেরিয়ে আসছে, আবার ঢুকে যাচ্ছে। তার সঙ্গে গল গল করে রক্ত বেরোচ্ছে। মা হাসছে, হা 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 হা। ওই ঘটি বেঁকিয়ে দেব মনা। মা ওরকম বসে নাচছে। মায়ের আঙুল ঘুরছে মায়ের কোলের দিকে। গোলে 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 ঘুমে রাজাজি। উজান এবার অন্য হাতের তর্জনী দিয়ে না থাকা ফোন সোয়াইপ করে। ঘুমন্ত উজানের এলিয়ে পড়া আঙুল ঘুরছে। ফোনের ছবি বদলাতে হবে। কি একটা অস্বস্তি লাগছে উজানের খালি হাতের আঙুল নড়তে থাকে। মধ্যপর্ব। বাহির। অঙ্ক করতে বসলেই তোমার এত জল তেষ্টা, বাথরুম সব পায় কেন? মিস বিরক্ত। মিস ফোন দেখতেই থাকে। তারপর বলে, করে এসো, তাড়াতাড়ি আসবে। 13 টেবিল কিছুতেই মনে করতে পারছে না উজান। 4-7-9 মনে করতে করতে বাথরুম যায় উজান। 4-7-9 ফ্লাশ করে। মা পাশের ঘরে বসে ফোন দেখছে। উজান ঢুকতেই সোয়াইপ করে ফোন, কি যেন একটা দেখছিল। ফোন থেকে আসে মেয়েদের গলায়, ছেলে বৌমা দেখে না, আমি বলি। তুই উঠেছিস কেন? ফোনটা একটু দাও না। কেন? ফোন বলে, নাতিটা আবার আমাকে ছাড়া ঘুমোতে পারে না। পিছনে দর্শকের হাসির আওয়াজ, হা 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 হা। ফোন হাসে। দাও না বলে অপেক্ষা না করে উজান ছিনিয়ে নেয় ফোন। 13 টেবিল। 4x13 52, 7x13 91, 9x13 170। বিড়বিড় করতে থাকে উজান। 4x13 52, 7x13 91, 9x13 117, 4x13 52, 7x13 91, 9x13 117। ফোনটা দিয়ে দেয়। 4x13 52, 2 লেখে খাতায়। বিড়বিড় করে, হাতে রইল 5। 7x13 যেন কত? 7x13 মনে করতে পারে না উজান। 7x13 শুরু থেকে আবার বলার চেষ্টা করে মনে মনে। মিস ফোন থেকে মুখ তুলে বলে, হলো? অন্দর। অনেকগুলো হাত, অনেক জোড়া। একটা হাতের জায়গায় অনেকগুলো হাত। 4x13 52, অনেকগুলো হাত। তার হাত থেকে বেরিয়ে আসছে অনেক আঙুল। আঙুলগুলোর অনেকগুলো কর। 4x13 52। প্রতি জোড়া হাতে 4টে করে আঙুল খুলে যায়। হ্যাঁ, 4x13। এক হাতের 4টে আঙুল বন্ধ হয়ে 2 হাত মিলিয়ে আঙুল খোলে। 52। আবার 7টা আঙুল খোলে উজানের চোখের সামনে। ডান হাতে আবার 5টা, বাঁ হাতে আবার 2টো। কি হলো? উজান বুঝতে পারছে না। আবার 7 কেন? ধোঁয়া ধোঁয়া পথ। উজান তাকাও, ইউনিট, টেন্স, একক, দশক। হ্যাঁ 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 52, আই গেট ইট। হাতে রইল 5। অসংখ্য হাত। উজানের চোখের সামনে 5টা আঙুল খোলে। পুরো হাতের পাতা। উজানের চোখের সামনে ফর্সা লোকটা, কপালে লাল টিকা, গালে দাড়ি, গাড়ির মধ্যে বসে। উজানের চোখের সামনে বাড়িয়ে রাখা খোলা হাত। রুকো যারা, সবর করো। রুকো যারা, সবর করো। রুকো যারা, সবর করো। বাহির। মিসের চোখে প্রতিফলিত সাদা আলো। হলো অঙ্কটা? রুকো যারা বলেই উজান থেমে যায়। মিসের চোখ থেকে সাদা আলো সরে। কি?
এতক্ষণ লাগছে কেন? করছি। মিসের চোখে আবার সাদা আলো। মিস খেয়াল করেনি। হাতে 5, এবার যেন কি 7 × 13, 7 × 13, অন্দর। সেভেন ইন্টু 13, ধোঁয়ার ওপাশ থেকে কে যেন বলে ওঠে 91। সঙ্গে সঙ্গে আলো জ্বলে ওঠে। ধোঁয়া নেই, ধোঁয়া নেই, মাথার ভিতরে কি যেন একটা গড়াতে থাকে, এত বড় একটা আইসক্রিমের মতন। প্রাইজ, প্রাইজ। বাহির। হঠাৎ খুব ভালো লাগছে উজানের। 91 + 5 91, 91 + 5 91, করগণে উজান 92, 93, 94, 95। মিস খুক খুক করে হাসছে। উজান প্রথমে খাতা দিয়ে দেখে, প্রথমে খাতার দিকে দেখে, এখনও তো লেখেনি, ভুল করলো কিছু। মিস হাসছে কেন? না, মিস হাসছে ফোন দেখে। 95, 95, তাহলে নামলো 5, হাতে 9। অন্দর। আলোটা হঠাৎ নিভে গেছে, অন্ধকার, ধোঁয়াও নেই। মিস হাসছে খুক খুক করে। কি একটা খুঁজছিল উজান। কি খুঁজছিল? হ্যাঁ, 9 × 13, 100, খুক খুক খুক। 9 × 13, 9 × 13, 100, হা 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 হা। ফোন হাসছে, মিস খুক খুক করে হাসছে। 9 × 13, 100, আসছে না। চারপাশে অন্ধকার। উজানের রাগ হতে থাকে। চারপাশে অন্ধকার। অন্ধকারের মধ্যে থেকে একটা সাদা মুখ বেরিয়ে আসে, সাদা, জোকারের মুখের মতো সাদা। ছুরি দিয়ে চেরা ঠোঁট ছড়িয়ে পড়ছে 2 গালে, লাল ঠোঁট। উজান প্রথমে ভয় পায়, তারপর বুঝতে পারে ওটা ওর নিজের মুখ। লাল রঙের হাসি ছড়িয়ে যায় উজানের মুখে, আরও চওড়া, আরও চওড়া হয়ে ছড়িয়ে পড়ে উজানের ঠোঁট। চোখের পাতা কুঁচকে যায় ওই মুখে। রাগ, ঘেন্না, ব্যঙ্গ সব জুড়তে থাকে উজানের মুখের সঙ্গে, ছড়িয়ে যেতে থাকে উজানের ঠোঁটে। তোমাকে কিছু বলছে উজান। উজান, উজান সাড়া দাও। তড়িৎ, যাও, পরের অংশে যাও, তড়িৎ। পথ আমাকে নিচ্ছে না। উজান, উজান। বাহির। তুমি কি করছো বলো তো? রাগ, ঘেন্না, ব্যঙ্গ সব জুড়তে জুড়তে ছড়িয়ে যেতে থাকে উজানের চোখ। ছুরি দিয়ে ছেঁড়া ঠোঁট ছড়িয়ে পড়ে 2 গালে, লাল ঠোঁট, লাল রঙের হাসি ছড়িয়ে যায় উজানের মুখে, আরও চওড়া, আরও চওড়া হয়ে ছড়িয়ে পড়ে উজানের ঠোঁট। চোখের পাতা কুঁচকে যায় ওই মুখে। অন্তপর্ব। বাহির। সিম্বা হঠাৎ মরে গেল। সন্ধেবেলা শুয়ে শুয়েই মাত্র 2 বার কেঁপে উঠে সিম্বা হঠাৎ মরে গেল। মলি কাঁদলো একটু। সুকুমারকে ফোন করলো। কাজ থেকে ফিরে সুকুমার বস্তায় পুড়ে নিয়ে গিয়ে কবর দেওয়ার কোনো জায়গা না পেয়ে সরকারি ভ্যাটে ফেলে এলো। উজান একবার এসে দাঁড়িয়েছিল, কাঁদলো না, কিছুই বলল না। সুকুমার যাওয়ার সময় বলেছিল, যাবি? উজান যায়নি। মলি রাতে কিছু খেলো না। সুকুমার ফিরে স্নান করে খেলো। উজান ফোন দেখতে দেখতে খেলো। সুকুমার বিরক্ত হয়ে বলে ফেললো, ফোনটা রাখ না, সিম্বা মরে গেল, তোর কিছু কষ্ট হচ্ছে না? উজান ফোনটা নামিয়ে রাখলো, কিন্তু কোনো উত্তর দিল না। অন্ধকার ঘরের কোণে একটা নীল আলো জ্বলছে। উজানের ঘুম আসে না। বাবার নাক থেকে একটা ঘরঘরে শব্দ, মায়ের নিঃশ্বাসের আওয়াজ। উজানের ঘুম আসে না। সিলিং ফ্যানের আওয়াজ আসছে। বন্ধ জানলার নিচে সিম্বার বিছানা নেই। মা বস্তার মধ্যে ভরে দিয়েছিল। অন্ধকার ঘরে নীল আলো জ্বলে। বাবা আস্তে আস্তে কেমন ঠান্ডা হয়ে গিয়েছিল সিম্বা, ওই নীল আলোর মতন ঠান্ডা। সিলিং ফ্যান ঘুরছে ওপরে, মশারির জাল দুলছে। উজানের ঘুম আসছে না। জল তেষ্টা পাচ্ছে, বাথরুম পাচ্ছে, কি একটা যেন হচ্ছে ভিতরে। উজান বুঝতে পারে না। নীল আলো, উজান বুঝতে পারে না। উজান চাদর গায়ে দেয়, গরম লাগছে। নীল আলো যেন অন্ধকারের মধ্যে জল করছে। উজান পাশ ফিরে শোয়, গরম লাগছে আবার। উজান চাদর সরিয়ে দেয়। মশারির দুপাশে দেয়াল, মশারি দুলছে। ঘরে একটা ফিনাইলের গন্ধ। মা রাতে ঘর মুছেছিল সিম্বাকে নিয়ে যাওয়ার পর। উজান মশারি সরিয়ে নামে। মলি ঘুমের গলায় বলে, কোথায় যাচ্ছিস? বাথরুমে। মলি পাশ ফেরে। উজান নেমে বাথরুম থেকে এসে খাটের পাশের বোতল থেকে জল খায়। মলি ঘুমিয়ে পড়েছে আবার, গভীর নিঃশ্বাস নিচ্ছে। উজান মায়ের ফোন নিয়ে জানলার নিচে সিম্বার বিছানার জায়গায় এসে বসে। ফিনাইলের গন্ধ এখানে বেশি। উজান প্যাটার্ন লক খোলে, ভলিউম কমিয়ে দেয়। অন্দর। সবুজ ঘাসে ঢাকা প্রান্তর। দূরে যত দূর চোখ যায় সবুজ সবুজ ঢাল খেয়ে গেছে। কোথাও উঠেছে,
কোথাও নেমেছে সবুজ সবুজ এত বড় মাঠ উজান দেখেনি কখনো। সবুজ টিলার ওপর থেকে অনেক কুকুর দৌড়ে আসছে। উজান ভালো করে দেখে সিম্বা আছে কিনা ওর মধ্যে। কুকুরগুলো যেন ওকে ভেদ করে দৌড়ে চলে যায় ভিডিওর মতন। গিগা মনস্টার, সিসি মাছি, স্টোন ফিশ, বুমস্ল্যাংস সাপ, স্নো লরিস, পাফা ফিশ, পয়জন ফ্রগ, স্কোনশেল, সি র্যাপ, মশা। আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর 10টি প্রাণী হলো এইগুলো? ছবি আসে পরপরের মধ্যে। আপনি ক্যাপ্টোসাইনোফেগা ব্যাকটেরিয়া থাকে বিড়াল কুকুরের লালায়, যা মানুষকে অসুস্থ করতে পারে, তবে সকলকে নয়। যারা বিড়াল কুকুরের সঙ্গে মেশে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম। স্কুলের বারান্দার পাঁচিলের থামগুলোর গা ঘেঁষে একটা নীল রঙের মশারি নেমে আসে। অন্ধকারের মধ্যে নীল আলোতে মশারির ঢেউ। বারান্দায় নীল আলো জ্বলছে পরপর, বাইরে অন্ধকার, অন্ধকার ঢাকা প্রান্তর। যতদূর চোখ যায় অন্ধকার ঢাল খেয়ে গেছে, অন্ধকারের পাহাড় উঠেছে, অন্ধকারের খাত নেমে গেছে, অন্ধকার দুলছে মশারির ঢেউয়ের মতো। অন্ধকারের মধ্যে অনেকগুলো কুকুর দৌড়ে আসছে, হাওয়ায় মধ্যে যেন দৌড়চ্ছে কুকুরগুলো। দোতলার বারান্দার পাঁচিলের থাম থেকে ঝোলানো মশারি, বারান্দায় নীল আলো সার সার। কুকুরগুলো শূন্যে ভেসে ভেসে এসে দোতলার বারান্দা দিয়ে ঢুকে এলো, কোথাও আটকালো না। ক্লাসের দরজা দিয়ে, ক্লাসের দেয়াল ভেদ করে, উজানের গায়ের ভেতর দিয়ে, উজানের হাতের ভেতর দিয়ে, উজানের মুখের ভেতর দিয়ে ঢুকে গেল কুকুরগুলো। বারান্দার ওদিকে গিয়ে ডান দিকে, বারান্দাটা যেখানে গিয়ে ডান দিকে বেঁকেছে সেইখানে মিলিয়ে গেল কুকুরগুলো। সিম্বা নেই ওদের মধ্যে। অন্ধকারের মধ্যে ক্লাস চলছে। মিসের চোখ বিড়ালের মতো জলজল করছে। ওই জলজলে চোখের আলোয় এত জোর যে মিসের মুখ আলো হয়ে গেছে। মিসের মুখের দুটো ড্রাকুলা দাঁতে চোখের আলো চমকাচ্ছে। উজানের চোখে আলো এসে পড়ছে। ক্লাসের সামনের বেঞ্চগুলোতে যারা বসে আছে সকলের মুখ বিড়ালের মতন, সকলের চোখ জ্বলছে। অন্ধকার ক্লাস ঘরে অসংখ্য চোখ সারি সারি বারান্দার নীল আলোর মতো জ্বলে আছে। দূরের পিছনের চোখগুলোর আলো কমে আসছে, কিন্তু সব চোখ জ্বলছে। উজান দাঁড়িয়েছিল, আগে দাঁড়িয়েছিল নিজের জায়গায়। 730 is the 91, 91 + 5। উজান, মিসের মুখে বেড়ালের গোঁফ, সাদা সাদা লম্বা লম্বা। মিসের ঠোঁটের পাশ দিয়ে ছড়িয়ে আছে কার্ভ লাইনের মতো। মিসের প্রতিটা কথার সঙ্গে সেই গোঁফগুলো উঠছে নামছে। উজান, 91 + 5। বারান্দায় কুকুরগুলোর দৌড়ানোর আওয়াজ। সিমেন্টের মেঝেতে নখ খসে যাচ্ছে কুকুরগুলো আবার ফিরে আসছে। উজান বারান্দার দিকে তাকায়, কুকুরগুলোকে দেখা যাচ্ছে না। উজান দাস, বেরিয়ে এসো। একটা মিউজিক বিট শুনতে পায় উজান, সেই শব্দের সঙ্গে মিশে যায় হা 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 হা, হাসির আওয়াজ। বেরিয়ে এসে খাতাটা দেখো, 91 + 5 কত হয়? মিসের গলায় নরম সুর, মেনি বিড়ালের মতন। হা 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 হা। মিস চেয়ার থেকে উঠে দাঁড়ায়। বারান্দায় সিমেন্টের মেঝেতে কুকুরের নখ খসার গন্ধ। উজান, বি অ্যাটেন্টিভ। হুলো বিড়ালের গলা। উজানের ভয় লাগছে না, দুঃখ হচ্ছে না, রাগ হচ্ছে না, কেবল জল তেষ্টা পাচ্ছে। 1 থেকে 12 সেকেন্ডের মধ্যে 0 থেকে 120 কিলোমিটার স্পিড তোলা যায়। কুকুরগুলো আবার আগের মতন দেয়াল ভেদ করে ছুটে যাচ্ছে। ক্লাসের দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে কুকুরগুলো, যেন ভেসে যাচ্ছে প্রচণ্ড গতিতে। বারান্দা পার হতেই এক মাছলি পানি মে গাই ছাপাক। প্রথম কুকুরটা বারান্দা ভেসে পার হওয়ার পরেই নিচে পড়ে গেল। তার পিছনের কুকুরটা বারান্দার পাঁচিলের ওপরে গিয়ে পড়ল নিচে। উজানের পিছনে গোটা ক্লাসের মুখে জোকারের হাসি, মুখে রেখা কুচকে গেছে সবার। দো মাছলি দো মাছলি দো মাছলি, পানি মে গাই পানি মে গাই পানি মে গাই ছাপাক ছাপাক। সিম্বা আসছে না, সিম্বা নেই। 3 মাছলি 3 মাছলি 3 মাছলি, পানি মে গাই পানি মে গাই পানি মে গাই ছাপাক ছাপাক ছাপাক। 40টা গলা চিৎকার করছে, কান ফেটে যাচ্ছে উজানের। গভীর অন্দর। এমন কখনো হয় না, বিড়বিড় করে তড়িৎ। কিন্তু তোমার তো সংকেত পাঠানোর কথা। আমি তো সংকেত, কিন্তু সিনাপটিক ক্লেফটে এসে আটকে যাচ্ছি, ও আমাকে নিচ্ছে না। সব চুপচাপ। বিল্ট অপারেট ট্রান্সফার পদ্ধতিতে টুকরো টুকরো অংশ জুড়ে তৈরি উড়াল পুলের মতন প্রতিটি টুকরোর মাঝখানে ফাঁক রেখে ছড়িয়ে আছে পথ। কোথাও কোনো আওয়াজ নেই। অজস্র তড়িৎ সংকেত অপেক্ষা করে আছে একের পর এক জোড়ার ফাটলে এসে। তড়িৎ অপেক্ষা করে। একটা বিরাট তাক, একের পর এক দৃশ্য গোছানো চলছে। একের পর এক শব্দ, একের পর এক স্মৃতি সঞ্চিত হচ্ছে। কার্পেট, ঘোড়ার নাল, ভেড়ার লোম, বটের দুধ, স্পোর্টস বাইক,
প্র্যাঙ্ক কোমরিয়া গোলে 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 রাজাজি। একটার পর একটা তাক ভরে যাচ্ছে, নতুন তাক আসছে, নতুন তাক, নতুন সংকেত। সেখানে দুঃখ নেই, শোক নেই, আনন্দ নেই, কেবল একটা উত্তেজনার পরে আরেকটা উত্তেজনা, কেবল একটা দৃশ্যের পরে আরেকটা দৃশ্য। সিম্বাকে বস্তায় মুড়ে নিয়ে যাচ্ছে সুকুমার। উজানের ভাবলে সিনমুখ, ধোঁয়া ধোঁয়া ধোঁয়া, আলোর গুঁড়ো হয়ে ভেঙে যাওয়া ধোঁয়া, রং গুঁড়ো হয়ে ভেঙে যাওয়া ধোঁয়া, শব্দ গুঁড়ো হয়ে ভেঙে যাওয়া ধোঁয়ায় ভরে গেছে। সেরোটোনিন সেরোটোনিন। খালির অন্ধকার রাস্তা, রোদ এখানে আসে না, জড়িয়ে ধরার কেউ নেই, কেউ ডাকে সাড়া দেয় না ডাকে। সেরোটোনিন ও বিমর্ষ, ও হতাশ, ও বিষণ্ণ সেরোটোনিন। চারদিকে ধোঁয়া, চারিদিকে ধোঁয়া, কোনো আওয়াজ নেই। 40টা গলা চিৎকার করছে, কান যেন ফেটে যাচ্ছে উজানের। 40 মাছলি, 40 মাছলি, 40 মাছলি, 40 মাছলি, পানি মে গই, পানি মে গই, পানি মে গই, পানি মে গই, ছাপাক 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 ছাপাক। একজন করে বাচ্চা বেরিয়ে আসে বেঞ্চ থেকে, ডিসিপ্লিনড, লাইন করে ক্লাসের দরজা দিয়ে বেরোয়। ছাপাক 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 ছাপাক। এক একজন করে ঝাঁপ দেয় বারান্দা থেকে, নিচে পড়ে থেতলে যায় এক একটা বাচ্চা। মাথার যেখান দিয়ে রক্ত বেরোচ্ছে সেখান থেকে থকথকে জেলির মতো কি একটা বেরিয়ে আসছে, আলোর ধোঁয়ার মতন, রঙের ধোঁয়ার মতন, শব্দের ধোঁয়ার মতন। উজান ভবেক মিস ডাকে। দূর থেকে আরেকটা নখ খসার শব্দ সিমেন্টের মেঝেতে। উজান চিৎকার করে মিস। নখের শব্দের সঙ্গে মিশে যায় গান। আই এম দ্য পোর্শে উইথ নো ব্রেক, I am invincible. I will every single game. নখের আওয়াজ বাড়তে থাকে সিমেন্টের মেঝেতে। I don't need batteries to play. I am so confident. Yeah, I am unstoppable today. মিসের মুখ জোকারের মতন সাদা। উজান চ্যাটার্জি, I am talking to you. মিসের মুখ থেকে লালা ছিটকচ্ছে। দেয়াল ভেদ করে এগিয়ে আসে সিম্বা। সিম্বার মুখে ওর বিছানা, সিম্বার মুখ দিয়ে লালা ঝরছে। মিস আর সিম্বা দুজনের লালার মধ্যে ক্ল্যাপ্টোসাইলোফেগা ব্যাকটেরিয়াগুলোকে দেখতে পায়। উজান কিলবিল কিলবিল করছে সাইলো ক্ল্যাপ্টেরিয়া। সিম্বা এসে গেছে, কোথাও যেন নিশ্চিন্ত লাগে উজানের, কিন্তু সিম্বা দাঁড়ায় না, কেবল একবার ঘাড় ঘুরিয়ে দেখে নেয় উজানকে, তারপর সোজা গিয়ে ঝাঁপ দেয় বারান্দা থেকে। উজান পিছনে পিছনে দৌড়োয়, নিচে পড়ে দুবার থরথর করে কেঁপে উঠে সিম্বা মরে গেল। গোটা স্কুলে কোনো আওয়াজ নেই, একটাই নরম পেলব গলা কেবল উজানের। ধীরে ধীরে উচ্চারণ করতে থাকে। ফাঁকা স্কুলে বারান্দার বাইরের অন্ধকারে দিগন্তে প্রতিধ্বনিত হয় 40 মাছলি, 40 মাছলি, 40 মাছলি, 40 মাছলি। পানি মে গই, পানি মে গই, পানি মে গই, পানি মে গই, ছাপাক 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 ছাপাক। উজান ঝাঁপ দেয়। অসংখ্য ধন্যবাদ কনিষ্ক দাকে। আমরা এতক্ষণ একটি শ্রুতি নাটক শুনে নিলাম। আমরা এই নাটকটি বা এই গল্পটির আলোচনা করতে বলবো আলোচক রাজীব কুমার ঘোষকে। আচ্ছা, আমি একটা শুধু কথা বলে নেব, জাস্ট এ সেকেন্ড। এটা আমার বলে নেওয়া কর্তব্য, যেহেতু এটা প্রিন্টেড। আচ্ছা, এই গল্প নাম ঋণ, যেটা এই গল্প নামটা ইংরেজিতে একটা গল্প নাম আছে। এই গল্প নাম ঋণটা হচ্ছে সিয়া বলে একটা ব্যান্ডের গান। সিয়া একটা খুব বিখ্যাত ব্যান্ড, আমেরিকান ব্যান্ড। আর এই গল্পে ফেসবুক, ইনস্টাগ্রাম রিলসের কন্টেন্ট ব্যবহৃত হয়েছে। ধন্যবাদ। আমরা এমন একজন লেখকের গল্প শুনলাম। আমরা দুজনেই একই দশকে পৃথিবীতে এসেছি, 70-এর দশকে। আর এই দশকে আমরা যারা বড় হয়েছি, আমরা এমন একটা সন্ধিক্ষণে বড় হয়েছি যখন চারপাশের ইনপুটগুলো প্রবল মাত্রায় বেড়ে গেছে, 2 গুণ 3 গুণ 4 গুণ। আমাদের বাবা কাকারা চারপাশে যা যা নতুন নতুন জিনিস দেখেছেন, আমাদের সময়ে মিলেনিয়ামের সন্ধিক্ষণে সেই দেখার পরিমাণ বহু গুণে বেড়ে গেছে। এখন আমরা 1 বছরে একটা নতুন জিনিস নয়, প্রত্যেক দিনে অনেক নতুন নতুন জিনিসের সম্মুখীন হই। এমন একজন লেখকের গল্প আজকে শুনলাম, যার আলোচনায় বলা হয়ে থাকে যে তিনি নিজের সময়কে পুনর্নির্মাণ করতে চান। একজন লেখক, তিনি যা চলছে সেটাই চালিয়ে যান, তার থেকে খুঁটে খান, না এই সময়টাকে একটা অন্য সময় নির্মাণ করতে চান? এটা অনেক বড় প্রশ্ন। 3টি গল্পগ্রন্থ আছে, একটু বলা দরকার এগুলো।
প্রথম গল্পগ্রন্থের নাম হচ্ছে, আমি ওনাকে চিনি তিনভাবে ফেসবুকের মাধ্যমে। প্রথমটির সাথে সাহিত্যের যোগ সরাসরি নেই, নানা রকম ঘটনার তিনি বিজ্ঞাপন লেখেন, যেগুলো অনেকে রাখতেও ভয় পায়। যে কারণে চোখ পড়েছিল সেটি হচ্ছে বাংলার ত্রস্ত নীলিমায়। আমরা সবাই জানি জীবনানন্দ দাশের রূপসী বাংলার যে আদি পাণ্ডুলিপি, তার এটিই নাম ছিল। আমার চোখ সেটিতে আকর্ষিত হয়েছিল। আরেকটা কারণে আকর্ষিত হয়েছিল, আতনাদ শান্তাপুক্সির ছোট্ট রাজকুমার পৃথিবীতে সবথেকে বেশি অনুবাদ হয়েছে বোধহয় বাইবেলের পরে, বাংলাতেও অনেক হয়েছে। কনিষ্কবাবু একটি অনুবাদ করেছেন। বাংলা অনুবাদ থাকা সত্ত্বেও যখন কোনো অনুবাদক করেন, তার মানে তিনি আগের অনুবাদে তৃপ্ত নন। এটি আমার খুব প্রিয় বই। শুধু তাই নয়, তার বিষয় ছিল তুলনামূলক সাহিত্য, ফলে নিয়মিত অনুবাদ দেখি তার নানা জায়গায়। গাজা নোটবুকের তিনি অনুবাদ করেছেন। প্যালেস্তাইনের 7 জন কবির অনুবাদ আছে, অলিভিয়ার রক্ত বলে। আর তার গল্প সংকলন আছে কৃষ্ণগড়ের স্মৃতিফলকেরা, আর সবথেকে শেষ বোধহয় সুরবালা ও সোয়ান লেক, যার মধ্যে আলোকবর্ষ দূরে তারও দূরে বলে একটি গল্প খুব বিখ্যাত হয়েছে। বইকথায় তৃপ্তি সাঁতরা একটি লেখা দেখেছিলাম তাকে নিয়ে। সেখানে তিনি বলেছিলেন কনিষ্ক ভট্টাচার্য দেশ আর কালের মধ্যে খেলা করেন। এই গল্পটিতে আমরা তারই প্রতিচ্ছবি একটা পাই। গল্পের মূল যে ব্যাপারটা আছে, উনি যেভাবে ভাগগুলো করেছেন, হ্যাঁ গল্প এভাবেই হয় এখন, এটা অস্বাভাবিক কিছু নয়। এবং আমি খুব দুঃখিত, আমার একটা গল্প এই মুহূর্তে মনে পড়ছে না, বিখ্যাত লেখকের লেখা, মানে অ্যাডোলেসেন্স নিয়ে। সেখানে এইভাবেই একইভাবে খানিকটা স্ট্রিম অফ কনসাসনেস টাইপের একের পর এক ছবি এসে একটি মানে ছেলের দৃষ্টিভঙ্গি থেকে গল্পটি লেখা, আমি খুব দুঃখিত নামটা মনে পড়ছে না, একের পর এক সেই ছবিগুলো আসছে, কীভাবে সে বিপন্ন হয়ে যাচ্ছে। এখানে অন্দর বাহির এভাবে ভাগ করা হয়েছে, আদি, মধ্যপর্ব, অন্তপর্ব এবং একদম শেষে গিয়ে যাচ্ছি গভীর অন্দর। তো লেখক এভাবে কেন ভাঙছেন একটা গ্রাফের মতো? তিনি একটা পর্বে আদি আসছেন, অন্দরে আসছেন, বাহিরে যাচ্ছেন, আবার অন্দরে আসছেন, আবার বাহিরে যাচ্ছেন, কখনো অন্দরে বেশি কথা, বাহিরে কম, কখনো আবার অন্দরে দুটি লাইন, বাহিরে দুটি লাইন, একটা গ্রাফের মতো উঠতে নামতে আমরা চলেছি। তার কারণ হচ্ছে আজকের এই দুনিয়ায় আমরা সবাই, এই যে পালস, এই পালসে আমরা সবাই আবদ্ধ। এই পালসকে আমরা বলতে পারি বাইট, এই পালসকে আমরা বলতে পারি আমাদের হাতের কাছে যত ডিজিটাল মাধ্যম আছে, সেই ডিজিটাল মাধ্যমে যা যা আছড়ে পড়ছে আমাদের ওপর, তারই ঢেউতে আমরা উঠছি আর নামছি, কখনো অন্দর কখনো বাহির, কখনো চেষ্টা করছি অন্দরে যেতে কিন্তু যেতে পাচ্ছি না। এখানে শুরু হচ্ছে একটা অদ্ভুত জায়গা দিয়ে, বিভিন্ন পথ ছড়িয়ে আছে মাকড়সার জালের মতো, কিন্তু কেউ কারোর সঙ্গে জুড়ে যায়নি। একটা চিলতে হলেও একটা ফাট আছে, আর এই ফাটের সামনে গিয়ে একটা দ্বিধার নিয়ে এই গল্পটি শুরু হয় যে কি ব্যাপার, একেবারে সময় নষ্ট করা উচিত নয়, তোমার কাজ নয়, তোমাকে পৌঁছতে হবে। কোথায় পৌঁছতে হবে তার উত্তর কিন্তু নেই, পথই তো আমাকে নেয় না। তারপর আমরা একটি পরিবারে ঢুকছি, ধীরে ধীরে বোঝা যাচ্ছে। তাতে আছে উজান, আছে ছেলে মলি, এবং এটি কুকুর আছে সিম্বা, এবং স্বামীর নাম একবার উল্লেখিত হয়েছে সুকুমার। মূল যে ব্যাপারটা সেখানে আমরা দেখতে পাচ্ছি এই যে ছেলেটি উজান, কিভাবে তার কাছে ছোট ছোট ইঙ্গিত আছে গল্পে, যে জানলা হচ্ছে সেই জিনিস যা আমরা ঘরে কেন রাখি। দরজার প্রয়োজন হয় ঘরে ঢোকা এবং ঘরে বেরোনোর, জানলার কিসের প্রয়োজন? জানলার প্রয়োজন হচ্ছে বাইরেটা দেখার, এবং বাইরের হাওয়া যাতে ঘরের মধ্যে ঢোকে, আমি যাতে ঘরের চার দেওয়ালে একলা না হয়ে যাই, তার জন্যই জানলার ভূমিকা। কিন্তু এর জানলা খুললে পাশের বাড়ির যে ফ্ল্যাট তার দেওয়াল, ফলে উজানের কাছে তার জানলা হয়ে দাঁড়াচ্ছে তার হাতে ধরা মোবাইল। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখছি বাবা মার মোবাইলেও তার পাসওয়ার্ড জানা, এবং এই মোবাইলের মাধ্যমে তার সব কিছু আহরণ হচ্ছে। এবং খুব সুন্দরভাবে এই একটার পর একটা যে রুলসগুলো বলা হয়েছে, এগুলো আমরাও দেখি আর ভাবি, আমরাও কখনো ঘন্টার পর ঘন্টা দেখি একটা টার্কিশ কার্পেট সাফ করা হচ্ছে, আমিও দেখেছি 20 মিনিট এক একটা টাইম ব্যাপারগুলো দেখেছিলাম। কখনো দেখি নাল লাগানো হচ্ছে, কখনো এটা লাগানো হচ্ছে, ওটা লাগানো হচ্ছে। অর্থাৎ আমিও দেখে ফেলি যে
প্লেন থেকে ঝাঁপ মারলে কি করে বাঁচা যায়। আমার জীবনে প্লেন থেকে ঝাঁপ মারার সৌভাগ্য বা দুর্ভাগ্য কতটা হবে আমি জানি না, কিন্তু খুব মন দিয়ে দেখতে থাকি যে সত্যি তো প্লেন থেকে যদি ঝাঁপ মারতে হয় তাহলে কী উপায় অবলম্বন করে আমরা বাঁচতে পারবো। পরপর এটাকে গল্পের মতো ভাবে না রেখে উনি একটা একটা অভিজ্ঞতা এনেছেন। এগুলো আমাদের সবাইকারই জানা, উনি না বললেও আমরা জানতাম এই রিলসগুলো। হ্যাঁ, রুখো সবুর করো और भी বাকি হয়। তো এই জিনিসটার অভিজ্ঞতা একটা কী হতে পারে একটা বাচ্চার, সে একলা তো বটেই, এবং এই যে রিলস গল্পের নামই বলছে আই উইন এভরি সিঙ্গল গেম, তার কাছে একসময় বাস্তব আর যে মানে রিয়েল অ্যান্ড আনরিয়েল ডিজিটাল যে লাইফ বাস্তব, সেই সীমারেখাটা ক্রমশ ধোঁয়াশা হয়ে যেতে থাকে, ক্রমশ ধোঁয়াশা হয়ে যেতে থাকে। এবং তার এই স্বপ্নের মধ্যে চোকার এবং সাপদ, এই যে নখের যে আওয়াজ আঁচড়, তার দিদিমণিও তার বিড়ালে পরিণত হন, কখনো খুব সবল, কখনো মিহি গলা সেই বেড়ালের, এবং শেষ পর্যন্ত যেদিকে যাচ্ছে সেই ইঙ্গিত সেটিই রয়েছে যে এইটার মধ্যে বাচ্চারা আর বাঁচতে পারছে না। মূল যে কথাটা হচ্ছে এভাবে বেঁচে নেওয়া সম্ভব নয়, ফলে তারা কুইট করে যাচ্ছে অনেক সময়, অথবা মেন্টালি রিটার্ডেড হয়ে যাচ্ছে। সেই ভয়াবহ পরিস্থিতিটা এখানে গল্পে এই 2024-এর জন্য কনিষ্কবাবু তুলে এনেছেন। এই গল্প আগেও এভাবে উঠে এসেছে, 90-এর দশকে উঠে এসেছে নানা রকম প্রভাবে। ওনার গুরুত্ব হচ্ছে এই যে উনি সময়ের মধ্যে থাকেন, এখনকার সময়ে বিভিন্ন অভিজ্ঞতায় ইনি এইটাকে তুলে এনেছেন খুব সুন্দরভাবে। গল্পের মধ্যে ছোট 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 কোলাজ করে করে শব্দ দিয়ে দিয়ে তৈরি হয়েছেন, কারণ তার ফেসবুক খুললে আপনারা দেখবেন ফেসবুকের পরিচিতিতে একটা বাক্য আছে, সব শব্দ পাঠান্তরে অন্যতর অর্থ লাভ করে। ওনার কাজ সব বলে দেওয়া নয়, উনি একটা কোলাজ আমাদের সামনে রাখলেন, এবার আমরা নিজেদের মতো তার অর্থ বার করব, সম্ভাব্য সর্বপ্রকার অর্থ এর থেকে বেরিয়ে আসবে। এইটুকুই, ধন্যবাদ। ধন্যবাদ কনিষ্কদা এবং রাজীবকে। আমরা পরবর্তী গল্পে চলে যাব, এই পর্বের শেষ গল্প। নিরাপদকে দেখতে যতটা নিরীহ ততটা নিরীহ নিরাপদ নয়। মাথার খোলে যেন বারুদ ঠাসা, কথায় কথায় রেগে যায়, খিস্তি খিউর করে। কি খুব চেনা লাগছে তো? হ্যাঁ, গল্পটা তো আমরা কিছু মাস আগেই রবিবাসরী আনন্দবাজারে পড়ে ফেললাম। গল্পের নাম সুখ। আমাদের চেনা গল্পকার উজ্জ্বল রায়, তার একটি গল্পগ্রন্থ আমরা পড়েছি, গরুর রচনা ও অন্যান্য গল্প। সম্প্রতি উড়ান নামে একটা উপন্যাস ওনার প্রকাশিত হয়েছে। আজ আমরা শুনে নেব বহুস্বর পত্রিকার আর এক কর্ণধার উজ্জ্বল রায়ের গল্প, এবং তার গল্প আলোচনা করবেন গল্পকার সন্দীপ রায়। আমার এই পাঠের পরে আমার গল্প আপনাদের মোটেই ভালো লাগবে না, কিন্তু আমি এরকমই একটি গল্প নির্বাচন করে এসেছি। একটি হালকা রসের গল্প, খুবই সিরিয়াস গল্প। কনিষ্ক পড়ল, কনিষ্কর সেদিনকেই সম্ভবত আজকালের শারদিয়ায় একটা লেখা আছে, সেটাও পড়েছি। সেরকমভাবে কনিষ্কর লেখার সঙ্গে আমার পরিচয় নেই। আজকে রাজীবের কাছ থেকে অনেকখানি শুনে সমৃদ্ধ হলাম, পড়বার আগ্রহ হলো। কাজে আমার গল্পটা খুব অল্প 1400 ওয়ার্ডের মধ্যে, কাজে আপনাদের খুব একটা ধৈর্যচ্যুতি ঘটবে না। একটু হালকা রসের গল্প পড়ছি। কচি পাঁঠা ও নন্দিনী। বাবাদের আমলের ফোলিও ব্যাগ বগলে চেপে অফিস যাতায়াতের চল উঠে গেছে বহুদিন। হাতে ঝুলিয়ে শক্তপোক্ত স্টিল ফ্রেমের ব্রিফকেস নিয়ে যাবার দিনও কবে শেষ। মাঝে এসেছিল টিফিন বক্স আর একটা 3/4 চাইনিজ ছাতা গুঁজে নিয়ে যাবার মতো ঝোলা ব্যাগ। সেগুলো ছিল বেশিরভাগই রেক্সিনের। কাজেই ভিড় বাসে বা ট্রেনে লোকের বগলের তলায় ফেঁসে গেলেও কেউ খিস্তি মারত না। এখন লেটেস্ট ফ্যাশন হচ্ছে ব্যাকপ্যাক। ছেলে মেয়ে নির্বিশেষে সবার পিঠে একটি করে ব্যাকপ্যাক। এর সঙ্গে দোসর হয়েছে আরেক যন্ত্র, ইয়ারফোন। সবাই প্রায় দোকানে ইয়ার প্লাগ ঠুসে পিঠে ব্যাকপ্যাক ঝুলিয়ে দৌড়চ্ছে, আর অনবরত কারো না কারোর সঙ্গে কথা বলেই চলেছে, কিংবা গান শুনছে। রাস্তাঘাটে সঙ্গীত রসিকদের এখন ছড়াছড়ি। বাসে একজনের টিকিট কেটে দুজনের জায়গা নিয়ে দাঁড়িয়ে থাকে এরা।
কে তার ব্যাগের ধাক্কায় আহত হলো, কার চোখ থেকে চশমা খসে পড়লো, ব্যাগের চেনের খোঁচা লেগে কার সানস্ক্রিন মাখা মসৃণ গাল ছড়ে গেল, কোনো ভ্রুক্ষেপ নেই। কিছু বললেও এরা শুনতে পায় না, কানে গান কিংবা বস ধমকানোর মোচড়। বিশু রোজ ঘর থেকে বেরিয়ে দোকানে ইয়ার প্লাগ ঠুসে নেয়। গান শুনে বিশু নিজেকে চাঙ্গা করে। যুদ্ধে যাবার আগে সৈনিকেরা যেমন উইসাল ওভার কাম গায়, সেই রকম। অফিসে কাজের বড্ড চাপ, ঘাড়ের কাছে খাঁড়ার মতো ঝোলে মান্থলি টার্গেট, পূরণ না করতে পারলেই ঘ্যাচাং ফু, জীবন যুদ্ধ। বিশুকে ব্যাকপ্যাক নিয়ে বাসে উঠতে দেখে আজ এক সিনিয়র সিটিজেন আতঙ্কে হাত তুলে ওকে থামিয়ে দিয়ে বললেন, দাঁড়া বাপু, আগে আমি পজিশন নিয়ে নিই, তারপর তুমি তোমার এই কচি পাঁঠাটাকে কাঁধে নিয়ে যত খুশি গুঁতোতে গুঁতোতে ভেতরে যাও, আমার কোনো আপত্তি নেই। বিশু যথারীতি শুনতে পায়নি, কানে প্লাগ। সে কোনো দিকে না তাকিয়ে বীর দর্পে এগিয়ে যায়। বিশুরা জানে ব্যাকপ্যাক নিয়ে ঝামেলা লেগেই থাকবে, এসবে কর্ণপাত করলে চলবে না। আপাতত এই বস্তুটিকে কেউ পিঠ ছাড়া করতে রাজি নয়। বিশুও বাসে উঠে পুকুরে সন্তরিত রাজহংসের মতো প্যাক প্যাক করতে করতে ভিড় ঠেলে বাসের একদম পেছনে গিয়ে দাঁড়ালো। এই রুটে যাতায়াত করতে করতে ও এখন জেনে গেছে কোন যাত্রী কাছে পিঠে নামবে আর কে দূরগামী। সেই আন্দাজ মতো বিশু ওই পার্টিকুলার সিটের কাছে গিয়ে দাঁড়াবে, তারপর জায়গা পেলেই বসেই চোখ বুজে ফেলবে, তারপর নিটোল একটি ঘুম। বিশুর অফিস সলপে, ও একটা মিনারেল ওয়াটার কোম্পানিতে কাজ করে। বাইরে ঘুরে ঘুরে কাজ হলেও রোজ অফিসে গিয়ে বসকে মুখ দেখিয়ে কাজ বুঝে নিয়ে ফিরলে বেরোতে হয়। খড়দা থেকে সলপ যেতে ঘন্টাটাক সময় লাগে, তাই বসে না গেলে সারাদিন বাইরে ঘুরে কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ে। তা আজ ওই কচি মাথাটা পিঠে নিয়ে টেনে হিঁচড়ে যেতে গিয়ে ঘটে গেল এক বিপত্তি। কিন্তু বিপত্তির দিকে এখন নজর দিলে চলবে না বিশুর, তাকে ক্রমশ এগিয়ে যেতে হবে, কিবা বাসে কিবা জীবনে। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। জীবন সংগ্রামে পেছন ফিরে তাকিয়ে চোখে ইউ আর গন আউট, দ্বাদশ ব্যক্তি। লাইনের বাইরে বসে থাকো, কাজেই এগিয়ে যেতে হবে, নইলে পিছিয়ে পড়তে হবে। ব্যাকপ্যাকের চেনের মুন্ডুটা কি করে যেন ফেঁসে গিয়েছিল কোনো একটা কিছুর সঙ্গে। বিশু টের পায়নি, পাওয়ার কথাও নয়, কানে ঠুলি। তাছাড়া টের পেলে তার চলবে না। বিশু যুদ্ধ করতে করতে লক্ষ্যের দিকে এগিয়ে গেল। লক্ষ্য মানে একটি খালি সিট। ব্যাকপ্যাকের চেনের এক খোঁচায় একটি মেয়ের কামিজ ছিঁড়ে গিয়ে ঘটেছে এই বিপত্তি। মেয়েটি হুঙ্কার দিয়ে ওঠে, আরে আরে হচ্ছেটা কি, আমার জামাটা ছিঁড়ে গেল। বিশুর না শুনতে পেলে কি হবে? মেয়েটি ঠেলে ঠুলে বিশুর কাছে এসে ঝাঁঝিয়ে উঠল, এই যে হিরো, আমার জামাটা ছেড়ে দিয়ে খুব যে ভিড়ের মধ্যে গিয়ে সিঁড়োচ্ছ, পাঁকাল মাছ কোথাকার, আমি তোমাকে ছেড়ে দেবো ভেবেছ? বিশু নির্বিকার, দোকানে প্লাগ, শুনতে পাওয়ার কথা নয়। সে বেচারি বকের মতো একটা সিট খালি পাবার লোভে ধ্যানস্থ, হিতাহিত জ্ঞান কাণ্ডজ্ঞান বিবর্জিত অবস্থায় সামনের দিকে ঝুঁকে দাঁড়িয়ে। কিছুক্ষণ পর আশপাশের লোকজনের ভ্রুভঙ্গি দেখে আঁচ করতে পারে কিছু একটা অঘটন ঘটেছে, কিন্তু বিশু সেসবে পাত্তা দেয় না। ততক্ষণে জানলার ধারে একটা সিট খালি পেয়ে গেছে বিশু। সে হুমড়ি খেয়ে পাশের লোকটাকে প্রায় গুটিয়ে সিটে গিয়ে বসে, তারপর পিঠ থেকে পাঁঠাটা নামিয়ে যত্ন করে কোলের ওপর রাখে। সত্যি যেন একটি পুষছি। আলতো করে ব্যাগটার মাথায় হাত রেখে চোখ বোঝে বিশু। কানে গান, গানে মোর কোন ইন্দ্রধনু। চোখ বুঝেও ঘুম এলো না আজ বিশুর। মৌয়ের বাড়ি থেকে অন্যত্র বিয়ে দেবার জন্য ওর মা উঠে পড়ে লেগেছে। প্রচণ্ড চাপ, মৌয়ের ওপর ওর মায়ের চাপ, বিশুর ওপর মৌয়ের চাপ। চাকরিটা রয়ে গেছে বেলা সত্যি, করোনায় চলে যেতে যেতে কোনো রকমে টিকে রয়েছে। মৌ পালিয়ে যেতে চায়, বিশু চায় না। বাবা রিটায়ার, নো পেনশন, ঘরে এক বোন সেকেন্ড ইয়ার হিউম্যানিটিজ। বাবা মা বোনকে ফেলে পালিয়ে যাবে, নেভার। আজ স্বপ্ন ছড়াতে চায়, হৃদয় ভরাতে চায়। বিশু স্বপ্নের টোপর মাথায় দিয়ে মৌকে ঘরে তুলছে। শঙ্খ উলুধ্বনি, এসো এসো ঘরে এসো, আমার ঘরে বাহির হতে এসো। মেয়েটিরও সঙ্গে ছিল একটি কচি ফাঁটা সদৃশ্য ব্যাকপ্যাক, তবে সে তার ব্যাকপ্যাকটি পেছনে না ঝুলিয়ে সামনে ঝুলিয়ে রেখেছে। আজকাল অনেক মায়েরা
যেমন বাচ্চাকে ট্যাঁকে নেওয়ার ঝামেলা থেকে বাঁচতে বেবি ক্যারিয়ার ব্যবহার করে, সেইভাবে এতে দুটো কাজ একসঙ্গে হয়। এক, ভিড়ে গালাগালা খাওয়ার হাত থেকে খানিকটা রেহাই পাওয়া যায়। আরেকটি হলো আত্মরক্ষা। সামনে ঝুলিয়ে নিলে ব্যাকপ্যাকটা অনেকটা বর্মের মতো কাজ করে, অবাঞ্ছিত কনুইয়ের গুঁতো থেকে রক্ষা পাওয়া যায়। চিরকাল নারী তার আত্মসম্মান রক্ষার কাজটি নানান প্রকৌশলে নিজেই আবিষ্কার করে এসেছে। এটি হলো হালের সংযোজন। মেয়েটি বিশুর সিটের সামনে দাঁড়িয়ে দুহাত দিয়ে সিটের হ্যান্ডেল দুটো ধরে চেঁচিয়ে ওঠে, এই যে মিস্টার হিরো, আমার জামাটা ছেড়ে এখন রামকৃষ্ণ সাজা হচ্ছে না? ভাব সমাধি ঘুচিয়ে দেবো তোমার। আমি এখন অফিস যাবো কি করে? নামো, নেমে আমি একটা জামা কিনে লক্ষণে। বিশুর কানে তখন ইন্দ্রধনু শেষ হয়ে বাজছে, এই পথ যদি না শেষ হয়, তুমি বলো, তুমি বলো। বিশুর কাঁধ খামচে ধরেছে মৌ, বাইকের দুরন্ত হাওয়ায় মৌয়ের চুল উড়ন্ত। মৌ বিশুর কানের লতিতে আলতো কামড় দিয়ে বলছে, আমায় বিয়ে করবে কি না বলো, তুমি বলো না তুমি বলো। ঠিক সেই সময় সত্যি সত্যি তার কাঁধের ওপর একটা নরম হাতের স্পর্শে চোখ মেলে তাকায় বিশু। তাকিয়ে দেখে এক সুন্দরী মেয়ে ওরই দিকে তাকিয়ে চোখ মুখ খিচিয়ে কিছু যেন একটা বলছে। বিশু মনে মনে ভাবে, এই নন্দিনীর আবার কি হলো, এত রেগেই আছে কেন, কাকে কি বলছে? এইভাবে সে ঘাড় ঘুরিয়ে বকুনি খাওয়া লোকটির সন্ধান করতে থাকে। মেয়েটি এক ঝটকায় বিশুর কান থেকে ইয়ার প্লাগটা টেনে খুলে দিয়ে গর্জে ওঠে, ঘাড় ঘুরিয়ে খুঁজছোটা কাকে? তোমাকে বলছি মিস্টার হিরো, তোমাকে। এই দেখো কি করেছো আমার জামাটার হাল, ছেলে ফর্দাবাই হয়ে গেছে। আমি এখন অফিস যাবো কি করে? মেয়েটির গলা ধরে আসে, আঁকে চলো চলো। মেয়েটি তার বাঁ হাতটা বাড়িয়ে কামিজের ছেঁড়া অংশটা দেখায় বিশুকে। এত লোকের ভিড়ের মধ্যে ফর্সা একটা থোরের মতো মসৃণ হাত এগিয়ে এলো বিশুর নাকের ডগায়। সত্যি এমন জায়গায় জামাটা ছেড়েছে, সন্দেহ নেই লোকের চোখ আটকে যাবেই যাবে। বিশু জামার ছেঁড়া অংশটা দেখবে নাকি চোখ বুজে ফেলবে ভেবে পায় না। খানিক হতচকিত হয়ে মেয়েটির দিকে করুণ মুখ করে চেয়ে থাকে। শ্যামলা রং, টিকোনো নাক, সদ্য প্লাক করা ফার্স্ট ব্র্যাকেটের মতো দুখানি ভুরু, তার নিচে লাইনার দেওয়া দুখানি ছোটো ছোটো আঁখি, কপালের ওপর ঝুলে থাকা ব্রাউনের ওপর ক্রিমসন কালারের হাইলাইটেড কয়েকখানি অলকগুচ্ছ, রক্তকরবী রঙে রঞ্জিত দুখানি ঠোঁট। তবে এত প্রসাধন ভেদ করে ফুটে উঠেছে শুকনো দারিদ্রতার ছাপ। বিশুরই সমগোত্রীয়। তথাপি বিশু বিরক্ত হয়ে মেয়েটির দিকে তাকিয়ে ভাবে, এ নন্দিনীর গলার স্বর এত কর্কশ কেন? নারীকে রক্ষা করার পুরুষের অভাব কোনো কালেই ছিল না, আজও নেই। কাজেই বাসশুদ্ধ পুরুষেরা একযোগে চড়াও হয় বিশুর ওপর। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি নামো, নিয়ে মেয়েটাকে একটা জামা কিনে দাও। কেউ একজন বলল, হ্যাঁ খুব বিশ্রী জায়গায় ছেড়েছে, বলে খ্যাক খ্যাক করে একটু হাসে। অন্যের পকেট খসাতে পারলে কে না খুশি হয়। বাসের পুরুষকুল আনন্দে মেতে ওঠে তরজায়। হইনি শুনে কন্ডাক্টর ছেলেটি অকুস্থলে এসে হাজির। এই যে ভাই, তোমরা বাস থেকে নেমে গিয়ে যত খুশি ঝগড়া করো, বাসে কেউ গণ্ডগোল করবে না। সমবেত কণ্ঠস্বর বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, এদের নামিয়ে দাও বাস থেকে, আমাদের অফিসের দেরি হয়ে যাচ্ছে। সত্যি খুব বাজে জায়গায় ছেড়েছে জামাটা। এই ছেঁড়া জামা পরে বাস্তবিকই অফিস যাওয়া খুব একটা নিরাপদ নয়। কিন্তু এক্ষুনি মেয়েটিকে একটা নতুন জামা কিনে দেবার মতো রেস্ত নেই বিশ্বনাথের পকেটে। সেই বিপদের হাত থেকে নিস্তার পেতে বাস থেকে তড়িঘড়ি নেমে পড়ে। পিছু পিছু নাছোড়বান্দা মেয়েটিও, বিশুর নন্দিনী। পেছন থেকে সেই বৃদ্ধ ভদ্রলোকটি বলে ওঠেন, যত আপদ হয়েছে সালারি ব্যাকপ্যাক, এবার থেকে কেউ এই কচি পাঁটা নিয়ে বাসে উঠলে এদের ছাতে উঠিয়ে দিও ভাই কন্ডাক্টর। বাস ওদের নামিয়ে দিয়ে চলে যায়। নন্দিনী এবার নিজেকে গুছিয়ে নিয়ে সমূর্তি ধারণ করে হিসিয়ে হিসিয়ে বলে ওঠে, পকেটে যা মাল করি আছে ভালোই ভালো দিয়ে দাও, নইলে কিন্তু আমি ছেঁড়া জামাটা দেখাবো, চেঁচাবো, লোক জড়ো হয়ে যাবে। বিশু কাটা ঘুড়ির মতো মুক্তা খেয়ে পড়ে। হ্যাঁ? নন্দিনীর রঞ্জিত ঠোঁটে ঝঙ্কৃত হাসি, হ্যাঁ না হ্যাঁ। ভয় বিশুর গলা শুকিয়ে কাঠ। উপায়ান্তর না দেখে কাঁপা কাঁপা হাতে পকেট থেকে মানিব্যাগটা বের করে এগিয়ে দেয় নন্দিনীর দিকে। মেয়েটি গুঁড়ো নিয়ে শুকনো গলায় বলে, মোটে 150? মোটের কাজ করো নাকি? দেখে তো মনে হয় বড়োবাবু, অফিসার। বলে সে টাকা কটা নিজের ব্যাগে ঢুকিয়ে নেয়। বিশু কাঁদো কাঁদো গলায় বলে, আমি বাড়ি ফিরবো কেমন করে? মেয়েটি খিলখিল করে হেসে ওঠে। তারপর হাসতে হাসতে ছুটে আসা একটি বাসকে হাত দেখিয়ে টুক করে লাফিয়ে উঠে পড়ে। উজ্জ্বলবাবু
একটা মজার গল্প লিখেছেন, আর একটা মজার গল্পকে নিয়ে যদি খুব বেশি কাটাছেঁড়া করা হয় তাহলে প্রথমে যেটা হয় সেটা হচ্ছে মজাটা নষ্ট হয়ে যায়। সুতরাং গল্পটা উজ্জ্বলবাবু শুরুতেই বলে দিয়েছেন যে 1400 শব্দের গল্প, আর আলোচনা যদি 1800 শব্দের হয় তাহলে খুব বিচ্ছিরি একটা ব্যাপার হয়। আমি খুব সংক্ষিপ্ত দুটো একটা কথা বলছি, যেটুকুন আমার মনে হলো গল্প শুনে, মজার গল্প, আমরা সবাই মিলে আনন্দ পেলাম, মজা পেলাম, এবং সেই প্রাপ্তিটুকুন স্বীকার করে নিয়েই গল্পের আলোচনা থেমে যাওয়াটাই উচিত। কিন্তু গল্পের আলোচনা করতে এসে যদি বলি যে গল্পের আলোচনা না করাটাই কাজ, তাহলে তো সেটা এক ধরনের ফাঁকিবাজি। দুটো একটা কথা সেজন্য বলছি। কচি পাঠাও নন্দী, এই গল্পের কিছু কিছু গল্পে থাকে না, এই গল্পে সেরকমভাবেই লেখক প্রবলভাবে উপস্থিত গল্পের প্রথম লাইন থেকেই, যখন ওই মোবাইল ফোনটিকে যন্ত্র দিয়ে বলা শুরু হয়। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই যে অভিজ্ঞতা, পিঠে ব্যাগ নেওয়া, মোবাইল ফোন, কানে যন্ত্র নিয়ে গান শোনার যে যন্ত্রণা, এগুলো কিন্তু শুধু যে বাসের অন্য যাত্রীরা বা যারা যাচ্ছেন সঙ্গে, ওই মেয়েটি যে একটু আক্রান্ত হয়েছে, সে আক্রান্ত মানে তার জামা ছিঁড়ে গেছে ইত্যাদি, তারা শুধু নয়, এর ভুক্তভোগী স্বয়ং লেখক। তাই লেখকের উপস্থিতি গল্পের সঙ্গে সঙ্গে বাসের মধ্যে চলেছে, এটা আমরা গল্পটা পড়তে পড়তে বুঝতে পারি। আরও কেন বুঝতে পারি, যে যেহেতু আমাদের সামনে লেখক বসে আছেন, এই কথাটা আমি শুধুমাত্র যদি গল্পটা শুনতাম, লেখককে যদি না চিনতাম, তাহলে হয়তো এই কথাটা আসতো না। কিন্তু আমরা, লেখক বসে আছেন আমাদের সামনে, প্রবীণ লেখক বিশু মোবাইলে যে গানগুলো শোনে, সেই গানগুলো লেখকের সময়কার গান। সুতরাং বিশুর গানের মধ্যে লেখকের যে উপস্থিতি, সেটা আমরা বুঝতে পারছি। আর তো এই গল্প নিয়ে বিশেষ কিছু বলার নেই। একটা জায়গায় শুধু লেখক বোধহয় নিজেকে সরিয়ে বিশুর চোখ দিয়ে নন্দিনীকে দেখিয়েছেন, সেটা হচ্ছে যখন ওই মেয়েটির পোশাক আশাকের বা তার সাজগোজের বর্ণনা তিনি দিচ্ছেন, তখন একজন অল্প বয়সী কেউ বর্ণনা দিচ্ছে বলেই মনে হয়। এছাড়া সর্বত্র লেখক থেকেছেন। আর আমাদের একটা অন্য আগ্রহ তৈরি করে, বিশু আর নন্দিনী যখন পাশাপাশি আসে, তখন আমাদের আরেকটা তো চিরায়ত সাহিত্যের কথা মনে পড়ে। সেই চোখের জলের জোয়ার এখানে কিন্তু আমাদের হাসির জোয়ারে পরিণত করেছে। এই গল্প সম্পর্কে আর বেশি কিছু বলাটাই আমার বাচালতা হবে। নমস্কার।